পৃথিবীর সব দেশের মতো বাংলাদেশের উপর এই ইরান ইউএস ইসরায়েল ওয়ার সেটার যে ইমপ্লিকেশন সেটা ইটস লুমিং লার্জ। আইদার প্রাইমারি এনার্জি অর পাওয়ার, এটা ছাড়া আসলে চলার কোনো ওয়ে নাই। বর্তমান যে ফিউল হোর্ডিং যেটা হলো, এটা একটা কারণ কিন্তু যে মানুষের এক্সপেকটেশন ছিল যারা ফিউল বিক্রি করতেছে তাদের একটা ওই শর্ট টার্ম গেইনের জন্য কিন্তু তারা জিনিসটাকে হোর্ডিং করে রাখছে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, এখন যখন ইম্পোর্ট বাড়বে, রিয়ালিটি হচ্ছে যে আপনার ডলারের চাহিদা বাড়বে, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট টু দ্য মার্কেট। ডিউসি যে এসএমই বেশি সাফার করবে নাকি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারা বেশি সাফার করবে? এটা যদি শর্ট টার্ম হয় তাহলে একরকম, লং টার্ম হলে তো সবাই সাফার করবে। লাস্ট ফিসক্যাল ইয়ারে, যেটা 25 জুনে শেষ হয়েছে, 20 বছরের মধ্যে সবচেয়ে কম আমাদের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ছিল। এই বছরের প্রথম 7 মাস যদি আমরা ধরি, 16 বছরের মধ্যে লোয়েস্ট। High tariffs that has been imposed previously in China, which is still at 35%. The disruption was already there. Because of that, Bangladesh has that golden opportunity to increase the export. RMG sector is always treated as a priority sector from the government. Yeah. We cannot replicate anyone's model, but there must be a way to handle it. Assalamu alaikum. Welcome to BGMA Podcast 3. আজকে আমরা যেটা নিয়ে আজকে আলাপ করব সেটা হচ্ছে ওয়ার ইন দ্য মিডল ইস্ট। যখন আমরা ওয়ার ইন দ্য মিডল ইস্ট বলি তখন কিন্তু প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে ইউএসএ, ইরান এবং ইসরায়েল, এবং ওটার সাথে সাথে অনেক যুদ্ধে অনেক গল্প চলে আসে। এবং ইকোনমিক যখন কথা বলি তখন একটা কথা খুব ক্লিয়ারলি আসে, সেটা হচ্ছে অয়েল। এবং মোটামুটি ডিসকাশনগুলো, আর্টিকেলগুলো যেসবগুলো আমরা দেখি আমাদের টিভি খুললে বা আমাদের নিউজগুলো খুললে, সেখানে কিন্তু আমরা সব কিছু ফোকাস হয়ে যাচ্ছে ইভেনচুয়ালি ফুয়েল ক্রাইসিসে, এবং আমাদের ডে টু লাইফেও আমরা এটা ফেস করছি। আজকে যেটা আমরা আলাপ করবো, আজকে প্রধান যে ফোকাসটা হবে, আসলে কি এটা লিমিটেড টু ফুয়েল ক্রাইসিস নাকি এটা আরও অনেক বড় একটা জিনিস? আমাদের যে আজকে যে জিনিসটা আমরা ডিটেলসে আলাপ করবো সেটা হচ্ছে আমাদের আসলে ব্যাপারটা আরও অনেক বড়। আমাদের ওভারঅল ম্যাক্রো ইকোনমিতে এবং মাইক্রো ইকোনমিতে এটা একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট আছে। আর এই যে ওয়ারটা হচ্ছে মিডল ইস্টে, কিন্তু এটার ইম্প্যাক্টটা কিন্তু ফিল করছে সারা পৃথিবী, এটার ইম্প্যাক্টটা ফিল করছে। এবং একটা থিওরি আছে, যখন যে দেশ যত গরিব এই ধরনের ক্রাইসিসে তারা তত বেশি সাফার করে। সো আমাদের শক অবজর্ভিং পাওয়ারটা কিন্তু রিলেটিভলি লেস compared to the rich countries. But having said that, the whole world is facing these difficulties resulting from this war. এখন আমি কয়েকটা স্ট্যাটিস্টিক্স দিই বিফোর উই ফার্দার গেট ইনটু দিস টপিক। প্রথমত হচ্ছে বাংলাদেশের যদি কারেন্ট ইকোনমিক সিচুয়েশনে আমরা কথা বলি, যে আমাদের ইনফ্লেশনের কথা, আমাদের এখনকার ইনফ্লেশন যদি আমরা বলি, ইট ওয়াজ ইভেন কিছুদিন আগেও এটা ডাবল ডিজিট ছিল, কিছুদিন আগে এটা একটু কমে এসেছিল। ইভেন বিফোর ওয়ার it came down to around 8.7%. বাট এখন যে কারেন্ট সিচুয়েশন আমরা দেখছি, ইট উইল বি ওভার 10%, আবার ডাবল ডিজিট আমরা চলে যাব। আর জিডিপির কথা যদি বলি, আমরা কিন্তু একটা সময় 6-7% মধ্যে জিডিপি কনসিস্টেন্টলি ডেলিভার করছিলাম। অলরেডি কিন্তু আইএমএফ কিন্তু সেই রেটটাকে অনেক কমিয়ে নিয়ে এসেছে, এবং এডিবি কিছুদিন আগে বলেছে আমাদের টার্গেট ছিল এই বছর এমনিই কম 2026, আরও 1.3% পয়েন্ট ড্রপ হতে পারে। এবং গতকালকে আমি আইএফসির একটা টিমের সাথে কথা বলছিলাম, তারা সন্দেহ করছে এটা আবার ফার্দার ডাউনওয়ার্ড রিভিশন হবে। সো জিডিপিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট আসছে। আরেকটা বড় ধরনের ইম্প্যাক্ট আসছে ধরুন রেমিটেন্স। বাংলাদেশে কিন্তু বড় বাংলাদেশের লাইফলাইন যদি বলা হয় আফটার গার্মেন্টস এক্সপোর্ট, সেটাকে আমরা বলবো ইনওয়ার্ড রেমিটেন্সেস। ওখানেও কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। ওখানে প্রায় 32.8 বিলিয়নের মতো ইনওয়ার্ড রেমিটেন্সেস আসে। বাট আমরা যদি এখন দেখি 46% অফ দ্যাট কামস ফ্রম জিসিসি কান্ট্রিজ। এবং ওইখানেও আরেকটা বড় ধরনের একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ লোক যেত এই মিডল ইস্ট কান্ট্রিগুলোতে, সেই পরিমাণ লোক এখন যেতে পারছে না। গত বছর মার্চ মাসে একই বছরে মোর দেন 1 লাখ পিপুল গট দ্য ক্লিয়ারেন্স টু ট্রাভেল। এবার কিন্তু সেটা 45,000ও ক্রস করতে পারে নাই। অন দ্য টপ অফ দ্যাট, যেটা আমাদের বাংলাদেশে যেটা ফেস করছে আমরা, গালফের সাথে আমাদের কোনো ফ্লাইট যাচ্ছে না। 400 উপরে ফ্লাইট অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। এবং এটা শুনতে কিন্তু খুব সিম্পল মনে হচ্ছে, আমি আপনাকে ডেটাগুলো দিচ্ছি, খুব সিম্পল অ্যান্ড ইজি ডেটা মনে হচ্ছে, বাট ফান্ডামেন্টালি এটার ইমপ্লিকেশনস আরও বেশি। ট্রাভেল যেতে হচ্ছে না, যারা দেশে তখন ওই সময় বেড়াতে এসেছিল তারা কিন্তু আর ফেরত যেতে পারছে না। সো যার ফলে ওদের এমপ্লয়মেন্ট ভিসাও শেষ হয়ে যাচ্ছে, অথবা তারা আর কখনোই ফেরত যেতে পারবে না। এবং তারা যে 4-5 লাখ টাকা খরচ করে যে
ভিসাটা পেয়েছিল সেটা নষ্ট হয়ে যেতে পারে। সো এই কয়টা এক্সাম্পল থেকে আপনি বুঝতে পারছেন দ্য ইমপ্লিকেশনস আর ফার রিচ ইন টার্মস অফ ম্যাগনিটিউড অফ দ্য ইম্প্যাক্ট ওভারঅল ইকোনমি অনেক বেশি। আর লাস্ট আমি বিফোর আই ইন্ট্রোডিউস আওয়ার গেস্ট ফর টুডে, এখানে 6টা রিস্ক এরিয়াস থাকছে লিডিং, আমরা ফুয়েল ক্রাইসিস থেকে যদি শুরু করি, ফুয়েল ক্রাইসিস লিডিং টু পাওয়ার ক্রাইসিস, লিডিং টু এগ্রিকালচার, দ্যাট অলসো লিডস টু রেমিটেন্সেস, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ অ্যান্ড সো অন। সো এই প্রতিটা টপিকস নিয়ে আমরা আলাপ করব। আমাদের দুইজন স্বনামধন্য গেস্ট আমাদের সাথে আছেন। একজন হচ্ছে আমাদের মোহাম্মদ শরীফ জাহির, আমরা যাকে শরীফ ভাই বলে ডাকি। ওনার ইন্ট্রোডাকশন দেওয়াটাও খুব ডিফিকাল্ট, কারণ ওনার এতগুলো পরিচিতি আছে, তার মধ্যে একটা সবচেয়ে বড় পরিচিত হচ্ছে উনি অনন্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। ওনার লিডারশিপে এটা অলরেডি অনেক বড় হয়েছে। এটা গার্মেন্টস, টেক্সটাইলস এবং ডিফারেন্ট টাইপের ম্যানুফ্যাকচারিং কাজ করে থাকে, ডাইভার্সিফাইড ম্যানুফ্যাকচারিং। আর অন দ্য টপ অফ দ্যাট ওনার আরেকটা বড় পরিচিতি আছে, সেটা হচ্ছে উনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান। সো হি ইজ হ্যাভিং টু হ্যাট, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হ্যাট যেখানে লেবারদের কিনে ডিল করতে হয়, ওদিকে আবার ব্যাংকিং হ্যাট যেখানে ডিল করতে হয় বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশের কারেন্ট যে ব্যাংকিং সিনারিও, ওই দুটা হ্যাট নিয়ে উনি কাজ করেন। আর আমাদের মাসুর রিয়াজ ভাই এখানে আছেন, আই নো হিম ফর সো মেনি ইয়ার্স। পলিসি নিয়ে কোনো যদি কথা বলতে হয়, দুই একজনের মধ্যে ওনার নাম সবসময় চলে আসে। উনি ইজ ভেরি ওয়েল নোন ফর হিজ পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশের প্রতিষ্ঠাতা উনি। অন দ্য টপ অফ দ্যাট বাংলাদেশে যত বড় ধরনের পলিসি ডিসকাশনসগুলো হয়, ইকোনমিক, নন ইকোনমিক, ট্রেড, প্রত্যেকটা ক্ষেত্রেই উনি একটা রোল প্লে করে থাকেন এবং এটার একটা বড় আমরা সবসময় এটা দেখে আসছি। আরেকটা জিনিস হচ্ছে উনি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল ইনস্টিটিউশনসে উনি কন্ট্রিবিউট করেছেন। সো উইথ দ্যাট ইন্ট্রোডাকশন, ইফ আই মিসড এনি ক্রিটিক্যাল পয়েন্টস প্লিজ অ্যাড ইট টু ইট। আমি শুরু করব শরীফ ভাই আপনার কাছ থেকে, যে আপনি ইউ এমপ্লয় মোর দেন 10,000 পিপল, রাইট, ইন ইউর ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখন এই যে কিছুদিন আগে অয়েল প্রাইস ইনক্রিজের কথা বলা হলো, দ্যাট ইজ লাইকলি টু হ্যাভ ইম্প্যাক্ট অন ট্রান্সপোর্টেশন কস্ট বাই 60%, রাইট? অ্যান্ড আপনাদের যারা ওয়ার্কার আছে তাদের কিন্তু অনেক জায়গায় ইম্প্যাক্ট আসবে, আপনার ফ্যাক্টরিতে ওয়ার্কারদের কস্টের উপর ইম্প্যাক্ট আসবে, ফুয়েল ক্রাইসিস একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, লজিস্টিক্স একটা ইম্প্যাক্ট, দেয়ার মেনি ভেরিয়েবলস হুইচ ক্যান ইম্প্যাক্ট টু ইউর অপারেশনস। এটাকে যদি বলে আপনি এটাকে কীভাবে অ্যাসেস করেন, আর আপনাকে যদি বলা হয় কোন পার্টিকুলার ওয়ান ভেরিয়েবল উইল ইম্প্যাক্ট ইউ দ্য মোস্ট? ইসলাম মাথা ভাই, আমাদের অনন্ত গ্রুপে এখন 35,000 লোক কাজ করছে এখানে। ওয়াও। এখন যে টাইমটা, এটা একটা খুব ক্রিটিক্যাল টাইম অ্যাকচুয়ালি আমাদের। অলওয়েজ আপনার এপ্রিল অনওয়ার্ডস, এটা আপনার ব্যাক টু স্কুল, আপনার ফল, সব কিছু মেলায় এটা হচ্ছে আমাদের সবচেয়ে পিক টাইম এটা থাকে আর কি। গার্মেন্টসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার রিলায়েবিলিটি, হ্যাঁ, যে আপনি ইউ হ্যাভ টু শিপ অন টাইম অ্যান্ড ইউ হ্যাভ টু বি ক্রেডিবল টু দ্য কাস্টমার, রাইট। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা এখানে আনসার্টনিটি ফিউল ক্রাইসিসের জন্য, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশন যেন হ্যাম্পার না হয়। দ্য ফ্যাক্টরিজ হ্যাভ টু রান, তো তার জন্য আমাদের ইউটিলিটি সাপ্লাই, আমাদের এখানে গ্যাস, ইলেকট্রিসিটি, এগুলো ডিসরাপশন হলে, ফ্যাক্টরি যদি ডিসরাপশন হয় তাহলে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হবে, এবং সেখানে যদি আমরা যদি শিপমেন্ট যদি অন টাইম না দিতে পারি, সেটার রিস্কটা হচ্ছে সবচেয়ে বেশি এখানে। তার সাথে সাথে হচ্ছে যে আমাদের প্রোডাকশন কস্ট, তো ইউটিলিটি কস্ট ইজ অলমোস্ট 7% অফ আওয়ার সিএম, তো সেখানে একটা বড় একটা ফ্যাক্টর, এখানে কস্ট বাড়তেছে। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি, ইট সিন্স দ্য ওয়ার স্টার্টেড February 28 থেকে অলমোস্ট 40% আপনার ফিউল প্রাইস হ্যাজ ইনক্রিজড, রাইট। তো সেখানে বাংলাদেশে যেহেতু এটা কিছুটা কন্ট্রোলড হয়, সেখানে আমরা 10 to 15% একটা ইনক্রিজ দেখতেছি আমাদের ফিউল প্রাইসে, তো সেটার ইমপ্লিকেশন, কস্ট ইমপ্লিকেশনটা চলে আসতেছে আমাদেরকে অবভিয়াসলি। তার সাথে সাথে হচ্ছে যে আমাদের যে ওয়ার্কফোর্স, তাদের যদি ডিসপোজেবল ইনকাম যদি আমরা ধরি, তাদের ট্রান্সপোর্টেশন কস্ট থেকে শুরু করে তাদের আপনার কুকিং কস্ট বা এলএনজি কস্ট, এলপিজি কস্ট যেটা আছে, সব ক্ষেত্রেই দেখা যাবে যে আমাদের এই কস্ট ইম্প্যাক্টটা এভেন্চুয়ালি আমাদের ইন্ডাস্ট্রির উপর বড় একটা ইম্প্যাক্ট চলে আসতেছে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওয়ারের কন্টিনিউটি কতদিন, এটা যদি 2 মাসের হলে একরকম হবে, ইফ ইট কন্টিনিউস বিয়ন্ড আ ইয়ার, তাহলে অবভিয়াসলি লাইক দ্য ইফেক্ট ওভারঅল উইল বি অ্যাট আ মাচ ড্রামেটিক লেভেল বেসিক্যালি। ওকে, এখন একটা ফলো আপ কোশ্চেন করি, সেটা হচ্ছে
এটা যে 6 মাস লাস্ট করে এই ওয়ারটা এবং এই ক্রাইসিসটা, তখন হুইচ ইজ ওয়ান সিঙ্গেল ভেরিয়েবল হুইচ উইল ইম্প্যাক্ট টু ইউর অপারেশনস বিগ টাইম? সো আই থিঙ্ক যেটা আপনাকে বললাম যে আমাদের কন্টিনিউয়াস ইউটিলিটি সাপ্লাই, আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু এমনিই চ্যালেঞ্জড। আমাদের ফ্যাক্টরিগুলো ঠিকমতো যদি গ্যাস না পায়, গ্যাসের প্রেশার যখন ড্রপ করে, তখন কিন্তু আপনার প্রোডাকশন আপনার ইমিডিয়েটলি এটা আমাদের ধরেন আমাদের যদি গ্যাস জেনারেটর বলেন, বয়লার বলেন, সব কিছু আপনার স্টপ হয়ে যাচ্ছে। তো সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রিস্ক। আপনি যদি দেখেন আমাদের দেশের উপর যে প্রেশারটা পড়বে, আপনার অয়েল প্রাইস, ফিউল প্রাইস বাড়ার সাথে সাথে আপনার ডেফিনেটলি ডলারের চাহিদা বেড়ে যাচ্ছে। তার সাথে সাথে আপনি যেটা বললেন যে আমাদের রেমিটেন্সে যদি কোনো রকম এফেক্ট হয় বা এক্সপোর্টে যদি কোনো রকম এফেক্ট হয়, তাহলে আপনার এভেনচুয়ালি রিজার্ভের উপর মারাত্মকভাবে প্রেশার পড়বে, অ্যান্ড দ্যাট উইল লিড টু আন্ডারস্টুড কারেন্সি ডিভ্যালুয়েশন অ্যান্ড আলটিমেটলি ইনফ্লেশন অনেক ইমপ্লিকেশন চলে আসবে অন দ্য ইকোনমি। ক্যান ইউ পাস অন দিস ইনক্রিমেন্টাল কস্ট টু দ্য বায়ার্স? ইটস অফেন নট পসিবল। এখন আমরা অ্যাকচুয়ালি এখানে ফাস্ট ফ্যাশনের কাজ করি, ঠিক আছে, এবং আমরা পাবলিক কোম্পানি, ধরেন আপনার আমেরিকান বা ইউরোপিয়ান যারা রিটেলার, দে আর পাবলিক কোম্পানিজ। তো পাবলিক কোম্পানির এখানে তাদের চ্যালেঞ্জেস কি? তাদের অলওয়েজ প্রফিট, রেভিনিউ এগুলো বাড়তেই হবে। দে হ্যাভ টু শো আ পজিটিভ ইন্ডিকেশন টু দ্য শেয়ার হোল্ডার। এই কারণে আমাদের কিন্তু অলওয়েজ প্রাইস প্রেশার থাকে। রাইট। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আমরা উই আর লিমিটেড টু সার্টেন প্রোডাক্ট ক্যাটেগরি। আপনি যদি বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেটে দেখেন, আমরা অনেক কটনের উপর ডিপেন্ডেন্ট, Right. কটন প্রোডাক্টস। ওয়ারেস আপনার ইন্টারন্যাশনালি দেখা যাচ্ছে সিনথেটিক ডমিনেটস দ্য ইন্ডাস্ট্রি বেসিক্যালি। অলমোস্ট 75 to 80% অফ দ্য প্রোডাক্ট ইজ সিনথেটিক, ম্যানমেড ফাইবার, ম্যানমেড ফাইবার, এবং এখানে আপনি স্পেশালাইজড ফাইবারে চলে যাচ্ছে। তো বাংলাদেশের একটাই যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট আপগ্রেড করে আমাদের মোর সিনথেটিক, আমাদের মোর ভ্যালুয়েটেড প্রোডাক্টে না গেলে এই ইন্ডাস্ট্রিতে আমাদের then you can reduce the impact. কস্ট যে cost is factor, এটা we sensitivity cannot data. pass this to our customers. I think excellent point. Mashur bhai, we just talked about the 6 crisis areas, like fuel crisis to power crisis leading to agriculture, then remittance, bank reserve and all. So question to you, are all these 6 crisis areas are interlinked from economic point of view? If it is interlinked, how it is interlinked? And the second question will be, of these 6 variables, which one is the most critical? Othoba actor impact will have bigger impact on the rest of the other variables. থ্যাংক ইউ মাধব ভাই। প্রথমে আপনাকে এবং বিজিএমএ-কে ধন্যবাদ আমাকে আজকে এই চমৎকার অনুষ্ঠানে শরীফের সাথে একসাথে ইনভাইট করার জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট টাইমলি টপিক। বাংলাদেশের, পৃথিবীর সব দেশের মতো বা বেশিরভাগ দেশের মতো বাংলাদেশের উপর এই ইরান ইউএস ইসরায়েল ওয়ার, সেটার যে ইমপ্লিকেশনস সেটা খুব ইটস লুমিং লার্জ আমাদের উপর। এটার ইমপ্লিকেশনসটা খুব ইন্টেন্স। আপনি যে 6টা পয়েন্ট বলেছেন, আমি একটু একটা স্টেপ পিছনে যাই। এনার্জি বা জ্বালানি এরকম একটা মানে এসেনশিয়াল ইনপুট টু নট অনলি বিজনেস অর ইন্ডাস্ট্রি, ওটা কিন্তু আছেই, বাট টু সিভিলাইজেশন অ্যাকচুয়ালি। মানে আমরা যদি গত এই রিসেন্ট সিভিলাইজেশন, যেটা গত 100-150-200 বছরের মানে কালমিনেশন, সেখানে এনার্জি ছাড়া মানে আইদার প্রাইমারি এনার্জি অর পাওয়ার, এটা ছাড়া আসলে চলার কোনো ওয়ে নাই। এখন এই এনার্জিতে আপনার যেহেতু ইরান বা গালফ বা স্ট্রেটস অফ হরমুজ, এটা কেন রেলেভেন্ট আমাদের জন্য? যুদ্ধ তো ইউক্রেনেও হচ্ছে, যুদ্ধ আরও বা ছোটোখাটো কনফ্লিক্ট অন্য জায়গায় হচ্ছে। এইটা রেলেভেন্ট এই জন্য কারণ ওই অঞ্চলটা থেকে ক্রুড অয়েল এবং গ্যাস, এটার একটা পৃথিবী জুড়ে বড় সাপ্লাই যায়। আর বাংলাদেশের মতো দেশের জন্য প্রায় 90% ক্রুড অয়েল সেখান থেকে সোর্স হয়। আর গ্যাসেরও, যেটা আমরা এলএনজি, মোস্টলি এলএনজির মাধ্যমে আনি, কিছুটা এলপিজি, সেটারও প্রায় 70-80% সেই রিজন থেকে আসে। এখন নর্মালি এনার্জি আপনাকে পৃথিবীর যে কোনো দেশে 2টা চ্যানেলে শক ট্রান্সমিট করে। এটা রিগার্ডলেস অফ ধনী মাঝারি বা লো ইনকাম, ইট ডাজন্ট ম্যাটার। একটা হলো ট্রান্সপোর্টটা এফেক্ট করে হচ্ছে সিটিজেনস অ্যান্ড বিজনেস সবাইকে, লজিস্টিক্স যেটা বললেন। আরেকটা হলো প্রোডাকশন, কারণ আমাদের মতো ডেভেলপিং ইকোনমিতে তো বটেই, পৃথিবীর অনেক এমার্জিং মার্কেটস বা ডেভেলপড ইকোনমিতেও তেল বা গ্যাস কিন্তু এখনও প্রোডাকশনের একটা ইনপুট হিসেবে ব্যবহৃত হয় অনেক সেক্টরে, রাইট? কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ট্রান্সমিশন চ্যানেল আসলে মোর দেন 2, ওই 2টা তো আছেই। হ্যাঁ,
এর সাথে আমার যে পাওয়ার প্রোডাকশন এর আপনি জানেন যে আমরা 27,000 মেগাওয়াটে বোধহয় আছি এখন টোটাল প্রোডাকশন, যদিও পিক প্রোডাকশন হলো 17,000 বা 18,000। এই 17 বা 18,000 প্রডিউস করতে যে প্রাইমারি এনার্জি লাগে, কয়লা, HFO, ডিজেল, গ্যাস, 63% ইম্পোর্টেড। মানে আমার টোটাল যা পাওয়ার প্রোডাকশন হয় তার প্রডিউস করতে যে এনার্জি প্রয়োজন হয় তার 63% ইম্পোর্টেড, এবং তার একটা বড় অংশই তো ওই জিসিসি গালফ রিজনের থেকে আসছে, যেটা এখন এফেক্ট। তাহলে আমার পাওয়ার প্রোডাকশন হ্যাম্পার্ড, এবং পাওয়ার প্রোডাকশন যখন ডিসরাপ্টেড হয়, লোডশেডিং, সেটা কিন্তু শুধু জনজীবনেই এফেক্ট করছে, বাসাতে তা না, ছাত্রদের করছে, ছোট ব্যবসার প্রতিষ্ঠানে করছে, সব জায়গায় করছে, রাইট? এখানে একটা পয়েন্ট আপনাকে অ্যাড করে দিই, সেটা হচ্ছে রিসেন্টলি 5টা আমাদের ফার্টিলাইজার ফ্যাক্টরি ছিল। আমি ওই জায়গাটা আসছি। আচ্ছা, না আমি বলতে চাচ্ছিলাম যে ওই গ্যাস ওখানে লিমিটেড গ্যাসে ডাইভার্ট করে দিচ্ছে পাওয়ারে, তারপরেও ডাইভার্ট করে কিছুটা বৃদ্ধি, মানে অল্প কিছু সেভ করা যাচ্ছে, কিন্তু ওভারঅল যে আমাদের প্রয়োজন তার থেকে কমে আছে। আপনারা যদি গতকালের পত্রিকা দেখেন, 3,000 মেগাওয়াট এই মুহূর্তে লোডশেডিং আছে অ্যাভারেজ পার ডে, 3,000 মেগাওয়াট। আপনারা যদি গ্রামে, রুরাল বা সেমি রুরাল এরিয়া, সেমি আরবান এরিয়াতে যান, 7-8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এটা নিয়ে একটু সমালোচনা হচ্ছিল দেখে সরকার গতকাল পার্লামেন্টে তাদের পক্ষ থেকে বলেছে এখন আমরা বৈষম্য কমাতে শহরেও আমরা 110 মেগাওয়াট এবং পার্লামেন্টের ভিতরেও লোডশেডিং করতে হবে হচ্ছে। তো তাহলে আমার বাংলাদেশ স্পেসিফিক অ্যাডিশনাল শক হচ্ছে পাওয়ার প্রোডাকশন। বাংলাদেশ স্পেসিফিক অ্যাডিশনাল শক হবে এগ্রিকালচার, যেখানে আমার ইরিগেশন খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমার পাওয়ার সাপ্লাইটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় এখনো যায়নি, আর গেলেও সেটা রিলায়েবল না, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই না। সেই জন্য ইরিগেশনের জন্য যে পাম্প ব্যবহার হয় এটা কিন্তু অনেকটাই ডিজেলের দ্বারা মানে চালিত হয়, সেই জায়গায় আমি এফেক্টেড হচ্ছি। আমার ফার্টিলাইজার 7 মিলিয়ন টন আমার অ্যানুয়াল প্রয়োজন হয়, এর মধ্যে ইম্পোর্ট 5 মিলিয়নের আশেপাশে, লোকাল প্রোডাকশন 2 মিলিয়নের আশেপাশে। তো লোকাল প্রোডাকশন তো এফেক্টেড। আমার তো গ্যাস এই যে একটু আগে বলছি, আগামী 15 দিনের জন্য চলবে না। বিদেশের ইম্পোর্টও এফেক্টেড। কেন এফেক্টেড? কারণ এক হচ্ছে ফার্টিলাইজারের দাম বেড়ে গেছে, আরেকটা হলো যে কিছু আসতো ওই জিসিসি এরিয়া থেকে, সেটা এফেক্টেড হচ্ছে। আরেকটা ফাইনাল শক চ্যানেল আছে আমাদের, সেটা হলো বাংলাদেশ স্পেসিফিক। একটু আগে আপনার ইন্ট্রোডাক্টরি বক্তব্যে আপনি বলছিলেন রেমিটেন্সেস, রাইট? এইটার মাল্টিপল ইমপ্লিকেশন, এমপ্লয়মেন্ট, ফরেন এক্সচেঞ্জ আর্নিং, ম্যাক্রো স্টেবিলিটি এবং ইম্পোর্ট কেপেবিলিটি, যেটা আবার রেডিমেড গার্মেন্টসের বা এক্সপোর্ট সেক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার রেমিটেন্স আপনি জানেন যে গত বছর প্রায় আমরা $30 বিলিয়ন মতো পেয়েছি। আপনি একটু আগে বলছিলেন খুব মানে যথার্থভাবেই 46% জিসিসি থেকে আসে। আসলে এটার অ্যাকচুয়াল ফিগারটা আরও বেশি, 46% অফিসিয়াল। ওকে, আনঅফিসিয়ালটা যদি আপনি ধরেন আরো অনেক বেশি আসে। আচ্ছা, অফিসিয়ালটাই যদি আমি যাই 46, অলমোস্ট হাফ, রাইট? এখন দেখেন এইখানে আমার প্রথমটা হচ্ছে এমপ্লয়মেন্ট। আমার 20-22 লক্ষ এমপ্লয়মেন্ট লাগে প্রতি বছর। এর মধ্যে আমরা দেশের 10 থেকে 12 লাখের বেশি পারি না। 10 থেকে 11 লাখ কিন্তু আমরা সাকসেসফুলি পাঠাচ্ছিলাম। ট্রু। মানে মাসে অ্যাভারেজ 1 লাখের কাছাকাছি। এটা তো বন্ধ ফেব্রুয়ারির 28 তারিখ থেকে। প্লাস ওইখানে যারা আছে, আমরা একটু আগে আপনি বিজেএম এর পরিচালক রাইট সাহেব আমরা আলাপ করছিলাম, ইউএই ম্যাসিভলি এফেক্টেড, সেখানে কনফিডেন্স ফেরত আসতে সময় লাগবে। তাহলে ওইখানে যারা চাকরি করছে এর মধ্যে কয়েকজনের চাকরি কিন্তু আনফর্চুনেটলি চলে যেতে পারে, কারণ ডিমান্ড ড্রপ করবে বিভিন্ন সেক্টরে। তাহলে আমার ওই যে 11-12 লাখ যে আমি বছরে পাঠাতাম, আপাতত এটা এফেক্টেড। আচ্ছা, রেমিটেন্স যদি কমে যায়, ওই যে আমার ব্যালেন্স অফ পেমেন্ট এবং ইম্পোর্ট কেপেবিলিটি এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এবং টাকার ভ্যালু, এই সবগুলো এফেক্টেড হয়ে আমার ম্যাক্রো স্টেবিলিটি এফেক্ট করে যাবে। সুতরাং বাংলাদেশের জন্য মাল্টিপল শক চ্যানেল। না মাসুদ ভাই, ওয়ান্ডারফুল। আমার মনে 6টা ভেরিয়েবলকে আপনি নাইসলি কভার করেছেন। একটা কোশ্চেন একটা আমাদের টপ অফ ওটা করছি, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল। হ্যাঁ, একটু আমি অ্যাড করি এটার সাথে আরেকটা জিনিস রেলেভেন্ট ছিল। আমরা যখন নেক্সট 6 মান্থসের এই ডলার ফ্লোটা যখন দেখতেছিলাম আমরা, সেখানে কিন্তু আপনার অ্যাকচুয়ালি আইএমএফ এর যে টাকাটা ডলারটা আসার কথা বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ডলারটা আসার কথা, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেটাও কিন্তু রিজার্ভে অনেক বড় একটা এফেক্ট আনবে। অ্যাবসলিউটলি। ওটা কত ছিল? 1.5 বিলিয়ন, 2 বিলিয়নের মতো একটা। এটা একটা বড় অ্যামাউন্ট। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি মিলালে হয়তো 2-2.5 বিলিয়নের মতো হয়ে যাবে। টোটাল ওয়াজ এক্সপেক্টেড ওয়াজ $4 বিলিয়ন। আচ্ছা, এখন
কোশ্চেন টু শরীফ, আচ্ছা শরীফ ভাইকে আমি কোশ্চেনটা করি, সেটা হচ্ছে যে ফুয়েল ক্রাইসিসটা যেটা হচ্ছে, ফুয়েল ক্রাইসিস আমরা বাইরেও আলাপ করছিলাম, ফুয়েল ক্রাইসিসের জন্য আমাদের যে ওয়ার্কাররা তারা মিনিমাম 12,000 স্যালারি পায় এবং অন অ্যাভারেজ মেবি 15,000 দে গেট স্যালারি। এখন আমরা যদি ধরি ওদের 900 টাকা ট্রান্সপোর্টেশন কস্ট প্রতিদিন, 60, এখন যে ইনক্রিজটা হলো ট্রান্সপোর্টেশন কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 60%, তো 900 টাকা হয়ে যাবে 1300 টাকা, রাইট? এবং তাদের যে ইনফ্লেশনের জন্য তাদের ফুড প্রাইসও বেড়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল স্যালারি বাড়ছে না। স্যালারি কিন্তু 12,000 বা 15,000 সেটাই থেকে যাচ্ছে। তখন কি হবে সিচুয়েশনটা, মানে তখন এই ওয়ার্কাররা কীভাবে চলবে অ্যান্ড হাউ ইট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট ইউর অপারেশনস? সো একটা বিষয় হচ্ছে যে আপনার স্যালারি ট্রান্সপোর্ট কস্টটা কিন্তু আমরা কিন্তু ফ্যাক্টরিগুলো কিন্তু বেয়ার করতেছে, হ্যাঁ, দ্য ওনার্স আর বেয়ারিং দ্যাট কস্ট আর কি। তো সব কিছু অ্যাকচুয়ালি ডাইনামিক হতে হবে, রাইট। হ্যাঁ, যেটা আমি ধরেন এখন ওয়েজ যেটা আমরা ফিক্স করছি সেটাও কিন্তু আপনি যেটা বললেন আরও বড় কস্ট আসবে কিন্তু ডিভ্যালুয়েশন থেকে, শুধু ট্রান্সপোর্ট না, আপনার খাওয়ার খরচ, আপনার রান্না করার খরচ, আপনার এনার্জি কস্ট, এভরিথিং উইল গো আপ, রাইট? সো দ্য মার্কেট হ্যাজ টু অ্যাডজাস্ট। আজকে যদি আমরা এখন যেটা ধরেন যে কোনো ইকোনমিক্সের যে প্র্যাকটিসগুলো অ্যাকচুয়ালি বা এখন IMF যেগুলো প্রেসক্রাইব করতেছে তার ভালো জিনিসগুলো যদি আমরা নিই, সেখানে কিন্তু হচ্ছে যে আপনার কন্টিনিউয়াস ডাইনামিক প্রাইস অ্যাডজাস্টমেন্টস। তো সেটা এখন আপনার ইলেকট্রিসিটি হোক, কস্ট হোক এবং ফিউল কস্ট হোক। আপনি যদি দেখেন এই যে বর্তমান যে ফিউল হোর্ডিং যেটা হলো, এটা একটা কারণ কিন্তু যে মানুষের এক্সপেকটেশন ছিল যারা আপনার পেট্রোল পাম্প বা যারা ফিউল বিক্রি করতেছে তাদের একটা ওই শর্ট টার্ম গেইনের জন্য কিন্তু তারা জিনিসটাকে হোর্ডিং করে রাখছিল। তো সবসময় আমরা দেখি যে এই ডিসিশনগুলো যত প্র্যাগমেটিক, যত তাড়াতাড়ি নেওয়া যায়, যে মার্কেট প্রাইসের সাথে আপনার প্রাইসটাকে অ্যাডজাস্ট করা ছাড়া আর কোনো বিকল্প কিন্তু নাই। কিন্তু সেম থিং উইথ দ্য কারেন্সি যদি আমরা আর্টিফিশিয়ালি যদি হোল্ড করে রাখি, আমরা যদি ডিভ্যালু না করি মার্কেট রেটের সাথে, এই সাফারিংটা কিন্তু লং টার্ম সাফারিং ইজ মাচ বিগার। সো আই থিঙ্ক ওয়েদার ইটস ওয়েজেস, whether it's the currency, whether it's the fuel price, everything has to be dynamic and market based. I want a very good suggestion, but এটার ব্যাপারে কি BGM এর মধ্যে বা আপনাদের যারা ইন্ডাস্ট্রিজ যারা আছেন তাদের মধ্যে কি এটা নিয়ে কোনো ডায়ালগ শুরু হয়েছে? বিকজ আই ফুলি এগ্রি উইথ ইউ হোয়াট ইউ আর সাজেস্টিং, বাট এটার জন্য তো একটা ইন্টারনাল ডায়ালগ অ্যান্ড অ্যালাইনমেন্ট দরকার। ওই ধরনের কি ডায়ালগ শুরু হয়েছে আমি শিওর ইন্ডাস্ট্রি লিডার আমাদের BGMA তে যারা আছে বা ওভারঅল দে হ্যাভ টু বি প্র্যাগমেটিক ইন দ্যাট সেন্স যে এটা তো রিয়ালিটি অ্যাকচুয়ালি। আমাদের কস্ট ইনক্রিজের সাথে সবকিছু আমাদেরকে অ্যাডজাস্ট করা ছাড়া এটা ছাড়া কোনো বিকল্প নাই অ্যাকচুয়ালি। এবং এটা হয়ে আসছে, আমরা বিগতভাবে আমরা দেখেছি যে আপনার ওভার সার্টেন পিরিয়ড অফ নাম্বার অফ ইয়ার্স আপনার আমরা স্যালারি ডাজ গেট অ্যাডজাস্টেড। তো এখানে যদি ইনফ্লেশন যদি অনেক বেশি হয়, ফাস্ট পেস হয়, তখন অ্যাডজাস্টমেন্টটা অবভিয়াসলি ইট হ্যাজ টু কাম। আপনি যদি EPZ এর ভিতরে ফ্যাক্টরিগুলো দেখেন, সেখানে আবার আপনার আমাদের কিছুটা ডলারের সাথে আমরা অ্যালাইন করি। So that is also another practice which may be followed. ওকে, এক্সিলেন্ট। মাসুর ভাই, একটু হাইপোথেটিক্যাল কোশ্চেন নিয়ে আসি, যেটা আমরা শরীফ ভাইকে জিজ্ঞেস করছিলাম। সেটা হচ্ছে আমরা যদি দুইটা সিনারিও ধরি, রাজশাহীতে একজন হাউস হোল্ড চালায়, আরেকটা লোক হচ্ছে না রাজশাহীতে ফার্মিং করে, আর বাংলাদেশে একজন ঢাকা শহরে একজন হাউস হোল্ড চালাচ্ছে। তাদের লিমিটেড ইনকাম আছে ধরেন 20,000। যে হাউস হোল্ড চালাচ্ছে, ফার্মিং করছে, তার ইরিগেশন কস্ট বেড়ে যাচ্ছে, প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে বিকজ স্কারসিটি অফ পাওয়ার অর ডিজেল অর হোয়াট এভার। আমরা যেরকম রিসেন্ট যে ক্যালকুলেশনটা করে দেখলাম যে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে 64%। অন দ্য আদার হ্যান্ড যারা শহরে বাস করতেছে তাদেরও কিন্তু ইম্প্যাক্টটা আসতেছে, ইনফ্লেশনও ইম্প্যাক্ট করছে তাদেরকে। সো দেয়ার ইনকাম উইল বি সিভিয়ারলি ইম্প্যাক্টেড। এখন আপনি যদি তাদের পজিশনে থাকতেন, কিভাবে এই বাজেটটা আপনি ম্যানেজ করতেন? মানে ইউ হ্যাভ টু বি অন দেয়ার ইন্ডিভিজুয়াল বাজেট বা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ তাদের একজন ফার্মারের গল্প, আরেকটা হচ্ছে শহরে বাস করে তাদের গল্প। এইখানে মাহাতুব ভাই খুব হাইলি রেলেভেন্ট কোয়েশ্চেন, কিন্তু আমি একটা জিনিস সবাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। এই যে ইনফ্লেশন, এটার যে আঘাতটা, এটা কিন্তু মানে কোনো সন্দেহ নাই যে সিন্স ইরান ওয়ার স্টার্টেড এটা বাড়ছে। এবং আপনি যেটা বললেন গত সপ্তাহে 66% ট্রান্সপোর্ট প্রাইস, ফুয়েল প্রাইস অ্যাডজাস্টমেন্টের কারণে বেড়ে গেছে। কিন্তু এর আগে 3 বছর ধরেই কিন্তু বাংলাদেশের লো ইনকাম, ইভেন মিডল ইনকাম মানে সেগমেন্ট পপুলেশনের
ইনফ্লেশনের অভিঘাতের আন্ডারে আছে কিন্তু আপনাদের Absolutely. খেয়াল আছে 22 এবং শরীফ Very true. তার শুরুর দিকে বলছিল এটা 22 সালের মিডল থেকে কিন্তু আমরা বাংলাদেশ একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে ঢুকে গেছিলাম এবং সেটার একটা বড় ফিচার ছিল মানে খুবই হাই ইনফ্লেশন রেট একটা পর্যায়ে 14% কাছাকাছি চলে গেছিল অফিসিয়ালি বাট নোবডি বিলিভ দ্যাট কারণ মার্কেট প্রাইসেস ওয়ার সিগন্যালিং টু এর চেয়ে অনেক বেশি কারণ আমাদের এই ইনফ্লেশন রিপোর্টিংয়ে বিভিন্ন ধরনের দুর্বলতা আছে সরকারিভাবে যে ইনফ্লেশন রিপোর্টিং হয় সুতরাং এই ধারাবাহিকতাই কিন্তু ওটা থেকে আমরা বের হতে পারিনি যেটা হয়েছিল 2024 অক্টোবর নভেম্বরের পর থেকে এটা কিছুটা কমে 9.5%-এর আশেপাশে এসেছিল সেটা একদিকে ভালো কিন্তু তাতে খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ 9.5 ইজ স্টিল ভেরি হাই এবং সেটা আবার ডিসেম্বর থেকে নিয়ে নভেম্বর থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত আপওয়ার্ড ডাইরেকশনে ছিল বাড়ছিল মার্চে এসে সামান্য একটু কমেছে সামান্য আচ্ছা বাট স্টিল ভেরি হাই 10%-এর আশেপাশে আছে Yeah. তাহলে অলরেডি তো এই লোয়ার অ্যান্ড মিডল ইনকাম মানুষজন একটা মানে প্রবলেমে ছিল ইনফ্লেশনারি প্রবলেম তার সাথে আপনি এখন যেটা বললেন এটা অ্যাড হয়েছে তো নিশ্চিতভাবে তাদের প্রথম জিনিস হলো যে ট্রান্সপোর্ট কস্টটা বাড়তে যাচ্ছে কারণ মানুষকে কাজ করতে হলে তাদেরকে ট্রান্সপোর্ট অ্যাভেল করতে হয় গার্মেন্টসে আমরা খুব মানে আই থিঙ্ক উই আর ভেরি ফর্চুনেট যে আমাদের গার্মেন্টস মালিকরা দে হ্যাভ বিন ভেরি জেনারাস তারা শরীফ একটু আগে যেটা বললো যে সেক্টরের বেশিরভাগ প্র্যাকটিস হলো ট্রান্সপোর্ট কস্টটা কাভার করে কিন্তু পপুলেশনের রাজশাহীর সেই ফার্মার বা স্মল বিজনেস এন্টারপ্রেনারের জন্য তো করছে না বা শ্রমিকের জন্য সো কমিউট প্রাইস বেড়ে যাচ্ছে কস্ট বেড়ে যাচ্ছে সেকেন্ড হলো জেনারেল যে গুডস মুভমেন্ট দেশ জুড়ে আপনার শাকসবজি পরিবহন থেকে নিয়ে ছোট মানে ছোট ব্যবসায়ীর পণ্য পরিবহন থেকে নিয়ে ইভেন বড় লার্জ মাল্টিন্যাশনালের পণ্য পরিবহন থেকে নিয়ে কষ্ট বেড়ে যাচ্ছে এখন কতটুকু আর নিজেরা অ্যাবজর্ব করতে পারবে একটা সময় তো পাস অন করতে হবে মানে প্রাইস বাড়াতে হবে তখন আবার গিয়ে এটা পড়বে কিন্তু ওই যে সেই কনজিউমারের উপর যেখানে ওই রাজশাহীর কৃষক বা ওই স্মল অন্টারপ্রেনর তারা সবাই কিন্তু ওটার মধ্যে আছে বা ছোট এখানে যদি একটু অ্যাড করি সেটা হচ্ছে যেরকম একটা ফার্মার তার ইনপুট কস্ট বেড়ে যাচ্ছে কিন্তু নট নেসেসারি হি ক্যান পাস অন দ্যাট কস্ট টু দ্য কনজিউমার অফ দ্যাট প্রোডাক্ট তাই না কারণ এটা মার্কেট ডিটারমাইন্স করে একটা হয়তো কিছুটা পারবে কিন্তু পুরোটা পারবে না কারণ ডিমান্ড ড্রপ করে হ্যাঁ বাট মেন জিনিস এটা তো ওর হাতে না একজন যদি গ্রো করে ধরুন সবজি গ্রো করে ওইটা প্রাইস কী হবে তো এটা ও জানে না এটা তো মার্কেটের উপরে ডিপেন্ড করে আপনাকে এটা আরেকটা ফলো আপ কোশ্চেন করছি যে আপনি যেভাবে এক্সপ্লেন করলেন তাতে মনে হচ্ছে সেখানে আজকে এটা নতুন কোনো ঘটনা গত 2-3 বছর ধরে একটা নেগেটিভ ওয়েজ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ইনফ্লেশনের দিক থেকে মানুষের ইম্প্যাক্ট হ্যাঁ তার মানে এটা একটা নেগেটিভ দিকে চলে যাচ্ছে সো এটা যদি কন্টিনিউ করে এটার ইম্প্যাক্টটা কি হবে কারণ এটা সাস্টেনেবল পর্যন্ত থাকবে না ইকোনমিক সোশ্যাল এবং পলিটিক্যাল তিনটা ইম্প্যাক্ট হবে ইকোনমিক ইম্প্যাক্ট তো আমরা যেটা কষ্টে আছি মানুষজন মানে লো ইনকাম মিডল ইনকাম এবং ব্যবসায়ীরা কস্ট অফ প্রোডাকশনের দিক থেকে কস্ট অফ বিজনেসের দিক থেকে তিনটাই আরো বেড়ে যাবে এবং সেটা গিয়ে তখন আপনার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিসকন্টেন্ট ক্রিয়েট করবে অসন্তোষ সেটা আমাদের সোসাইটির জন্য ভালো না পলিটিক্যাল পার্টিজের জন্য ভালো না সরকারের জন্য তো সুখবর নাই সুতরাং আর এই ইনফ্লেশনের এফেক্ট কিন্তু আপনাকে বলি মাধব ভাই এটা শুধু কস্টের মধ্যে সীমাবদ্ধ না এই যে ডেপ্রিসিয়েশন শরীফ একটু আগে বলছিল যে কারেন্সি ডেপ্রিসিয়েশন প্রেশার এটা হয়তো অন্য কারণে অলরেডি কিছু রেশনাল বিল্ড আপ হয়েছে অলরেডি কিন্তু 22 সাল থেকে ওই 22-এ যখন আপনারা মনে আছে যে উইদিন আ ইয়ার 40% টাকা ডিভ্যালু করে গেল ডিভ্যালুয়েশন কিছু দরকার ছিল কিন্তু 40% দরকার ছিল না 40% ডিভ্যালু করার কয়েকটা কারণ ছিল এর মধ্যে একটা বড় কারণ ছিল হাই ইনফ্লেশন ইন বাংলাদেশ কম্পেয়ার টু আমাদের ট্রেডিং পার্টনার্স কারণ আপনার এটা নিয়ম যখন আপনি আপনার দেশের ইনফ্লেশন আপনার ট্রেডিং পার্টনার মেজর ট্রেডিং পার্টনারদের তুলনায় অনেক বেশি থাকবে ইনফ্লেশন ডিফারেন্সিয়াল অনেক বেশি থাকবে আপনার কারেন্সির উপর ডিভ্যালুয়েশন প্রেশার বাড়বে এবং সেটাই কিন্তু হয়েছে এখন কিছুটা ডিভ্যালুয়েশন হয়তো আমাদের বিভিন্ন কারণে অলরেডি মানে ওয়ারেন্টেড ফর রাইট কিন্তু যদি ইনফ্লেশনটাকে আমরা কন্ট্রোল না করতে পারি আনকন্ট্রোলেবল ডিভ্যালুয়েশনে আমরা চলে যেতে পারি ওই 40% যে এক বছরে হয়েছে একটু ওইখানে একটু ব্যাপার আছে একটু বলি আমি ওই 22-এ যেটা হয়েছিল
সেটা কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনি যদি সময় মতো যদি মার্কেটের সাথে অ্যাডজাস্ট না করেন, ওটাকে আমরা দেখলাম যে তার আগে কিন্তু বেশ কিছু 3-4 বছর কিন্তু এটাকে কন্টেইন করা কন্ট্রোল করে হয়েছে। রেখেছিল। এখন অবভিয়াসলি যেটা আপনার ওয়ান অফ দ্য রিজন যে জিনিসটা হয় যে ইকোনমিক্সটা এগেইন আপনার ইট ক্রিয়েটস আর্টিফিশিয়াল মার্কেট, দ্য কার্ভ মার্কেট দেন অলওয়েজ না, is absolutely. attractive, right? And you are actually taking টাকা outside the country. এই টাকা পাচার হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি কারেন্সি যদি আপনি ধরে রাখেন, Of course, সেটা এটা বেড়ে কিন্তু যাবে। আপনার একটা এফেক্ট চলে না, আসে। আমি একই কোশ্চেনটা করতে নিচ্ছিলাম। উই হ্যাড এ সেশনস অন ডিভ্যালুয়েশন, পার্টিকুলারলি টু প্রোটেক্ট এক্সপোর্ট মার্কেট ইউ হ্যাভ টু হ্যাভ এ কন্টিনিউয়াস ডিভ্যালুয়েশন। এবং কারেন্ট কনটেক্সট আপনি যদি দেখেন ইন্ডিয়াতে তাদের রুপিসের ডিভ্যালুয়েশন হচ্ছে অ্যারাউন্ড 20% ওভার লাস্ট 2-3 মান্থস। ওরা করেছে কিন্তু আমরা 1% ডিভ্যালুয়েশন করি নাই। এটা দুই দিকে আছে মাধব ভাই। আমি আমাদের তো আর এক্সপোর্ট তো না, কম্পিটিটিভ হবে আমাকে না। কিছু ডিভ্যালুয়েশন অলরেডি, এটাকে বলে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট বলে একটা, ওটাই হলো মূল। রাইট, রিয়ার বলে। রিয়ার এই মুহূর্তে বাংলাদেশের রিয়ারটা বাড়তির দিকে আছে, ইটস ইনক্রিজিং। রিয়ার যখন বাড়ে তখন ইট ইন্ডিকেটস আপনার লোকাল কারেন্সি ওভার ভ্যালুড, মানে টাকা। right, তার মানে আমার কিছু ডিভ্যালুয়েশন এখন মানে এটা দরকার হতে পারে বা দরকার হবে। এটা যেভাবে সত্যি, এবং এটা হলে এক্সপোর্টকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এক্সপোর্ট ইজ লাইফ লাইন টু আওয়ার ম্যানুফ্যাকচারিং, আওয়ার এমপ্লয়মেন্ট, এবং আমাদের ওই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা। অ্যাবসলিউটলি। কিন্তু এর সাথে সাথে বাংলাদেশের জন্য ইটস আ ডাবল এজ সোর্ড। মানে একদিকে না করলে এক্সপোর্টে আমি ক্ষতিগ্রস্ত হব, এটা সত্য। হ্যাঁ, ওটা আবার ইম্পোর্ট আবার কস্ট বেড়ে যাবে। আমাদের প্রবলেমটা হলো আমরা নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যাজ এ হোল। Right, right. ইন্ডিয়া কিন্তু নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি না। That's true. যত সহজে বা যত বেশি ডিভ্যালু করতে পারে বাংলাদেশ অতটা সহজে পারে না, হিস্টোরিক্যালি আমি বলছি। কিন্তু এই জন্য দুইটাকে ব্যালেন্স করে কিন্তু এটা কন্ট্রোল করা যাবে না, যেটা ওই যে শরীফ বলল। Exactly, right. 2018 সাল থেকে 3-4 বছর একেবারে জোর করে কন্ট্রোল করেছিল, যার ফলে 22-এ এসে যখন ওই কোভিডের পরে পুরো পৃথিবী একসাথে ওপেন হয়ে গেল, পেন্ট আপ ডিমান্ড, আর ইউক্রেন ওয়ারের কারণে এনার্জি প্রাইস আনস্টেবল হলো। এখনো কিন্তু এনার্জি প্রাইস আনস্টেবল, খেয়াল করেন, রিস্কটা কিন্তু সিমিলার। না, that's তখন true. যখন এটা এক্সপ্লোড করলো, দরকার ছিল হয়তো ওই ধীরে ধীরে যদি ছাড়তো 2-4-5% ডিভ্যালুয়েশন হলে হয়ে যেত, ম্যাক্সিমাম হয়তো 10%, কিন্তু তখন এটা চলে গেল 40%-এ এক্সপ্লোড করে। এটা এই আসলে জিনিসটা আমাদের অ্যাভয়েড না, করতে এটা- হবে। সুতরাং যখন ছাড়তে হবে, মানে ছাড়তে হবে, মানে না, কন্ট্রোল আমার করা কথা যাবে হচ্ছে না। অফকোর্স ছাড়তে হবে। আই এগ্রি উইথ বোথ অফ ইউ। এটা হচ্ছে মুরগি আগে না ডিম আগে, এই ডিবেটটা হচ্ছে। কারণ আমি যদি ডিভ্যালু করি রেগুলারলি, ইট উইল হেল্প আস টু ইনক্রিজ আওয়ার এক্সপোর্ট। কারণ এখনকার আমরা 50-55 বিলিয়ন থেকে আমি যদি 75 বিলিয়নে নিয়ে যাই, তখন আমরা কিন্তু নেট এক্সপোর্ট পজিটিভ চলে যাচ্ছে আমাদের নেট ট্রেডটা, তাই না? সো আমার মনে হয় এটা অনেক ডিবেট করা যাবে। We had a discussion. এখানে মাথা অ্যাকচুয়ালি যে মিস্টেকটা করে আর কি, ধরেন এভাবে চিন্তা না করে জিনিসটা মার্কেট ফোর্সের উপর ছেড়ে দিতে হবে। রিয়ালিটি হচ্ছে যে আমরা এত কিছুর পরও আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংক হ্যাড টু বাই ডলার Absolute to manage. to rather like keep টাকা exactly. intact, ডলারের, right? হ্যাঁ, টাকার price ডলার ওয়াজ ফলিং অ্যাকচুয়ালি। Absolutely. বিকজ ঈদের আগে আপনার রেমিটেন্সের অনেক হাই রেমিটেন্স আসলো, এক্সপোর্ট ছিল, তো সবকিছু মিলে প্লাস কিছু বাইরে থেকে কারেন্সি আসে। তো রিয়ালিটি ছিল যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক হ্যাড টু বাই ডলার্স টু কিপ ডলার আপনার টু নট ফল আর কি। তো এই জন্যই বলতেছি যে মার্কেটের উপর ডিপেন্ড করে। আবার যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, এতদিন কিন্তু ইম্পোর্ট, গত 2 বছর কিন্তু কোনো ইম্পোর্টই ছিল না বাংলাদেশে। Right. এখন যখন ইম্পোর্ট বাড়বে, রিয়ালিটি হচ্ছে যে আপনার ডলারের চাহিদা বাড়বে। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট টু দ্য মার্কেট। I fully agree with that. এখন শরীফ, আপনাকে কোশ্চেন, সেটা হচ্ছে ফ্রম ইউ বিং এ চেয়ারম্যান অফ এ ব্যাংক, ওইল্যান্ডস থেকে, সেটা হচ্ছে এখন অয়েলের দাম বাড়া শুরু করেছে। এটার ইম্প্যাক্টে গিয়ে পড়বে আপনার ট্রেড ডেফিসিট হলে এটা ইম্প্যাক্ট গিয়ে আপনার পড়বে রিজার্ভে, যেটা কিছুক্ষণ আগে আমাদের মাসুর ভাই পুরো জিনিসটা এক্সপ্লেন করলেন। এবং এটা আবার গিয়ে ইম্প্যাক্ট গিয়ে পড়বে ধরেন বড় ধান যেটা সামনে আসতেছে, যে ক্রপটা, ওদের প্রোডাক্টিভিটি ফল করবে বিকজ নট গেটিং দ্য পাওয়ার অন টাইম। আবার ওইদিকে ডিজেলের প্রাইস বেড়ে যাওয়াতে, সো ডাবল ওয়েমে ওখানেও আছে। অ্যান্ড এটার যে ইম্প্যাক্টটা কিন্তু বা স্ট্রেস একটা ক্রিয়েট করবে ব্যাংকের উপরেও। ব্যাংক অ্যাজ এ ইউর ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওভারঅল ব্যাংকিং ইকোসিস্টেম। কারণ আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু অলরেডি এখনই টালমাটাল অবস্থায় আছে। অন দ্য টপ অফ দ্যাট, এই ক্রাইসিসটা কীভাবে হিট করবে আপনাদের ব্যাংকে, এবং এটা নিয়ে আপনার কনসার্নগুলো কী কী, অ্যান্ড হাউ ডু ইউ প্ল্যান টু অ্যাড্রেস দোজ চ্যালেঞ্জেস? অ্যাকচুয়ালি ব্যাংকিং সেক্টর হচ্ছে আরেক বিশাল ক্রাইসিস ওখানে চলছে।
আমি যখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানশিপটা নিই গত 2 বছর আগে, we've been continuously addressing all these problems. এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম আমি যেটা দেখি, আমাদের টোটাল ইন্ডাস্ট্রির আপনার ক্যাপিটাল হচ্ছে আপনার 3% এটা এখন আপনার ক্যাপিটালাইজেশন ইজ অ্যাট 3%, যেখানে নাকি ব্যাসেল 3 স্ট্যান্ডার্ডে ইউ শুড বি ওভার 12%. আপনি যদি আমাদের যে কোনো নেবারিং কান্ট্রিজ যদি দেখেন আপনার তাদের সবারই কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অনেক স্ট্রং। এটার কারণে যেটা হয় কি, আমাদের যে ইন্টারন্যাশনাল যাদের সাথে আমাদের লেন্ডিং থাকে, আমাদের ব্যাংকগুলোর সবই কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট লাইন থাকে, রাইট, ফর অ্যাড কনফার্মেশন ফর। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ক্যাপিটাল শর্টফল হলে তারা কিন্তু ক্রেডিট লাইন এটাকে কার্টেল করে দেয়, অ্যান্ড দ্যাট উইল ডিরেক্টলি এফেক্ট ইম্পোর্ট। তো এই জিনিসটার অ্যাকচুয়ালি প্রবলেমগুলো বুঝতে হবে। এখন আপনার এনপিএল হ্যাজ গন আপ টু আ লেভেল which is extremely risky for the entire industry, right? রাইট। সো ওভারঅল ব্যাংকিং সেক্টরটাকে সরকারের থেকে এটাকে অনেক সিরিয়াসলি এটাকে অ্যাড্রেস করতে হবে, কারণ দিস ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ইকোনমি। আপনি যদি আজকে দেখেন, আপনার এখন গভর্নমেন্ট বরোয়িং হ্যাজ গন আপ টু 55% ফ্রম দ্য প্রাইভেট সেক্টর ক্রেডিট। তো সুতরাং জাস্ট ডিপেন্ডেন্সিটা দেখেন ব্যাংকের উপরে। বাংলাদেশে কোনো প্রাইভেট ইকুইটি নাই, কোনো ভেঞ্চার ক্যাপিটাল নাই, অ্যাবসলিউটলি অল বিজনেসেস এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ব্যাংক। তো সুতরাং ব্যাংকের ক্যাপিটালাইজেশনটাকে ঠিক করা এটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমান যে সিচুয়েশনটা আপনি বলছেন, এখানে অবভিয়াসলি আমাদের বোর্ডের থেকে, যে কোনো ব্যাংকের বোর্ডে আমাদের একটা ডিরেকশন থাকে, তো সেই ডিরেকশনে অবভিয়াসলি আমাদের এখন ফোকাস হবে যে আপনার শর্ট টার্ম লেন্ডিং, ট্রেড ফাইন্যান্সিং, ইনস্টেড অফ গোয়িং ফর লং টার্ম ফাইন্যান্সিং, যেখানে নাকি আপনার হয়তো বা ইউটিলিটি ডিপেন্ডেন্ট বা ফিউল ডিপেন্ডেন্ট প্রজেক্টে আমরা অত উৎসাহিত হব না, অবভিয়াসলি, টু রিডিউস আওয়ার রিস্ক. So in that case, we will be supporting more of trade financing, more of commodity imports, এবং শর্ট টার্মের মধ্যে যেন আমরা একটা ক্লোজ অবজারভেশনে যেন রাখতে পারি। এবং তাদেরও চ্যালেঞ্জেস থাকবে, যদি ডিভ্যালুয়েশন রিস্ক থাকে, তারা হয়তো বা যে কমোডিটি যে প্রাইসে আনতেছে তাদের অ্যাকচুয়াল কস্ট মাইট গো আপ বাই দ্য টাইম দ্য ভেসেল অ্যারাইভস। তো সেই জিনিসগুলো আমাদের ব্যাংকের থেকে আমরা কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে রাখবো, এবং আমরা আমাদের দায়িত্ব থাকবে যে ব্যাংকের রিস্কটাকে কেমনে আমরা কমাতে পারি। ওকে। অ্যান্ড ডু ইউ সি যে এসএমই বেশি সাফার করবে, নাকি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারা বেশি সাফার করবে? আমি যেটা বললাম যে এটা যদি শর্ট টার্ম হয় তাহলে একরকম, হ্যাঁ, লং টার্ম হলে তো সবাই সাফার করবে অ্যাকচুয়ালি। ওকে, ইভেনচুয়ালি এখন আমরা যতই ইনফ্লেশন বলি, উই শুড নট গেট স্টাক টু দিস প্রবলেমস অ্যাকচুয়ালি। আপনার ইকোনমি হ্যাজ টু গ্রো, রাইট। আমরা যদি আমাদের এত ছোট একটা ইকোনমি যদি আমরা 3-4% গ্রো করে, তাহলে তো আপনার উই উইল নট কাম আউট অফ দিস পভার্টি, অ্যান্ড পভার্টি ইজ আ স্পাইরাল। সো আমাদের স্পেন্ডিং করতে, আমাদের বাজেটে ডেভেলপমেন্ট বাজেট থাকতেই হবে। আমরা বিগত 2 বছর ধরে দেখলাম আমাদের রেভিনিউ বাজেট হ্যাজ বিন গোয়িং আপ, উইচ ইজ নট আ গুড সাইন অ্যাকচুয়ালি। দ্য ইকোনমি হ্যাজ টু কিপ গ্রোয়িং, এবং সেখানে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। এসব চ্যালেঞ্জেস থাকবেই, সবসময় থাকবে। সো আই থিঙ্ক উই হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে স্পেন্ড করতে হবে। আপনি যদি ক্যাপিটাল মেশিনারি স্পেন্ডিং দেখেন, এটা একদম কমে গেছে, উইচ ইজ ভেরি অ্যালার্মিং। তো ওভারঅল আই থিঙ্ক কনফিডেন্স বিল্ড আপ, ইনভেস্টমেন্ট, এটা ছাড়া কোনো উপায় নেই। এবং দিস ইজ লোকাল ইনভেস্টমেন্ট প্লাস ফরেন ইনভেস্টমেন্ট অলসো। এখন ফরেন ইনভেস্টমেন্ট আনতে গেলে সেটা আরেকটা অনেক বড় আরেকদিন ডিসকাস করতে হবে। তার মানে হচ্ছে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে, আমাদের বাংলাদেশ ব্যাংক বারবার যেটা বলছিল রেটটা কমিয়ে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবে, সেটার কোনো আশা ভরসা নাই। না, আবারও মানে সিঙ্গেল ডিজিট, এটা তো কার মানে এটা গভর্নর সাহেব তো বিভিন্ন সময় বলছিলেন, হতে পারে না অ্যাকচুয়ালি। সেটাই ইটস আ ম্যাটার অফ মানি সাপ্লাই, ডিমান্ড এন্ড সাপ্লাই। এখন আপনার সেভিংস এনকারেজ করতে হবে। একটা দেশে সেভিংস ছাড়া আপনার ইউ ক্যানট অবভিয়াসলি লেন্ড মানি, রাইট? তো সেখানে আপনি ইনফ্লেশনই যদি আপনার 7-8% হয়, আপনি কি সেখানে আপনি সেভিং রেট কি আপনি 6% দেবেন? অ্যাবসলিউটলি। তাহলে তো আপনার মার্জিনাল প্রফিটেবিলিটি অফ সেভিং উইল গো ডাউন। আমার কথা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় সেন্ট্রাল ব্যাংকের লোকজন এই ধরনের কথা বলা উচিত না। অ্যাজ ইউ অরিজিনালি সেড, আমি জানি না কেউ এটা অপছন্দ করতে পারে। লেট দ্য মার্কেট ডিসাইড কী হবে না হবে। যেরকম অন্যান্য সব দেশে ডেভেলপ কান্ট্রিতে এভরি কোয়ার্টার দে হ্যাভ এ মিটিং, দে লুক এট দ্য ইকোনমিক ডেটা, বেসড অন দ্যাট দে টেক দ্য ডিসিশন। এটা অনেকটা গ্রামারের মতো, কিন্তু বাংলাদেশে আমরা আগের থেকেই অনেক কিছু অ্যান্টিসিপেট করে ফেলি, অনেক কিছু বলে ফেলি। এনিওয়ে, আই এম কামিং ব্যাক টু মাসুর ভাই। এই যে ক্রাইসিসের মধ্যে আমাদের সরকার কিন্তু অলরেডি বেশ কিছু অ্যাকশন নিয়েছে, অ্যান্ড অফেন ইন্টেনশন ইজ গুড। যেরকম ফুয়েল ক্রাইসিস, প্রথমে আমরা বলেছি যে আমরা কোনো প্রাইস বাড়াবো না। ইটস এ গুড থট,
বাট ইট মে নট বি স্মার্ট অ্যাকশন বিকজ এটার ফলে যেটা হচ্ছে যে যার দরকার নেই লাইক পিপল লাইক থ্রি অফ আস ইন দিস রুম আমাদের কিন্তু অয়েল প্রাইস বাড়ালে বা কমলে ইট ডাজেন্ট ইম্প্যাক্ট আস দ্যাট মাচ উইল বি হ্যাপি অ্যাজ লং অ্যাজ উই গেট ফুয়েল উইদাউট স্ট্যান্ডিং অন দ্য কিউ বাট ইন জেনারেল it has got a huge impact to the government. পিলফারাজি থেকে শুরু করে অনেক যেই জায়গায় যাওয়া উচিত, যেগুলো একটু আগে আলাপ করছিলাম, ইরিগেশনে যাওয়া উচিত, ফার্টিলাইজারে যাওয়া উচিত, না গিয়ে অনেক ভুল জায়গায় যাচ্ছে। এটা নিয়ে আপনার অ্যাসেসমেন্টটা কি? মানে প্রোটেকশন দেওয়া ভালো, বাট ইট হ্যাজ টু বি স্মার্ট। এই স্মার্ট বলতে আপনি কি মনে করেন, কীভাবে আওয়ার গভর্নমেন্ট ক্যান বি স্মার্ট ইন ম্যানেজিং দিস কাইন্ড অফ ফুয়েল ক্রাইসিস? ইটস জাস্ট ম্যাটার অফ প্রায়োরিটাইজেশন। হ্যাঁ, তো সাপ্লাই, শরীফ একটা কথা শুরুর দিকে বলছিল, আপনার খেয়াল আছে, দিন শেষে অনেক প্রবলেম এই যে এই পুরো ইস্যুটা মিডল ইস্ট ফুয়েল, দিন শেষে ফুয়েল পাচ্ছি না কি পাচ্ছি না, ইট বয়েলস ডাউন টু দ্যাট। পাচ্ছি না। তো এখন যখন ফুয়েল অ্যান্ড গ্যাস, আমরা তো গ্যাস নিয়ে একদিকে কিন্তু আমরা লাকি যে আমাদের গ্যাস আছে বলে কিছুটা রক্ষা, সামান্য, কিন্তু গ্যাসে কিন্তু আমাদের ডেইলি ডিমান্ড হচ্ছে 3300 MMCF, 3300। লোকাল প্রোডাকশন যেহেতু 2012 থেকে একটা খুব খারাপ পলিসি ছিল, লোকাল এক্সপ্লোরেশন এখন পর্যন্ত হয়নি। নিউ গ্যাস ফিল্ড এক্সপ্লোরেশন 12 থেকে বন্ধ আছে, যার ফলে আমরা লোকাল যাই আছে। কারণটা কি? এটা অনেকে বলে রাজনৈতিক, অনেকে বলে মানে প্রশাসনিক ব্যর্থতা। সো ইট প্রবাবলি ইজ আ কম্বিনেশন অফ বোথ। থ্যাংক ইউ ফর হাইলাইটিং দিস পয়েন্ট। তো আপনার গ্যাসের তো নিয়ে আমার দেশে হয়তো আমার কাতারের লেভেলে গ্যাস নাই বা অস্ট্রেলিয়ার লেভেলে নাই, অনেক কিছু তো আছে, কিন্তু যেটা আছে গ্যাসের নিয়ম হলো আপনাকে প্রতিনিয়ত নিউ ফিল্ড এক্সপ্লোর করতে হবে। 10টা জায়গায় এক্সপ্লোর করলে হয়তো একটা বা দুটাতে আপনি গ্যাস পাবেন, স্ট্রাইক রেট যেটাকে বলে। সেটা তো 12 সাল থেকে নিউ গ্যাস এক্সপ্লোরেশন হয় নাই। এখন সেটা ধরেন ওই আগের রাজনৈতিক সরকার, আওয়ামী লীগ সরকার হয় নাই, তাদের রাজনৈতিক ভুলের কারণে বা যে কারণেই হোক। ইন্টারিম গভর্নমেন্টের সময়ও কিন্তু এটা হয়নি, এবং এটা ইটস আ মেজর ফেইলিওর আমাদের দেশের। অ্যাজ এ রেজাল্ট আমার 3300 MMCF এর এগেনস্টে লোকাল সাপ্লাই হচ্ছে অনলি 1700 থেকে 1800 MMCF। 600 থেকে 650 আমরা ইম্পোর্ট করি এলএনজি পার ডে যদি চিন্তা করেন। তার মানে সব কিছুর পরেও আমার অ্যাবাউট 600 to 700 MMCF গ্যাস পার ডে আমার শর্টেজ আছে। সুতরাং তেল আর গ্যাস দুইটা মিলেই কিন্তু আমার কারেন্ট প্রবলেম। সো এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে প্রায়োরিটাইজেশন, আমি কোথায় দিব আর কোথায় দিব না, কারণ আমার সাপ্লাই তো লিমিটেড। এবং যুদ্ধ দেখেন, যুদ্ধটা সিজ ফায়ারে আছে এখন, কিন্তু মুভমেন্ট তো হচ্ছে না, এবং এটা আনসার্টিন আরো কয়দিন যাবে, মানে দুই পক্ষেরই অনেক ধরনের আনসার্টিনিটি আছে। সো আমরা অলরেডি সাপ্লাই শর্টেজে পড়ে গেছি। এটা হয়তো অন্যান্য জায়গা থেকে স্পট মার্কেট থেকে কিনে কিছু গ্যাস আপনি কম্পেনসেট করতে পারবেন, কিছু তেল ইস্ট এশিয়া থেকে এনে হয়তো আপনি কম্পেনসেট করতে পারবেন, কিন্তু পুরোপুরি পারবেন না। তাহলে লিমিটেড সাপ্লাই, সেইটাকে প্রায়োরিটাইজ করা তো ইজ এ মাস্ট। তো সেইখানে আপনি আমাকে দেখতে হবে প্রথমত আমার ইকোনমির জন্য বা জনজীবনের জন্য অ্যাবসোলুটলি ক্রিটিক্যাল সেক্টর কোনগুলা। একটা হলো আমি বলবো পাওয়ার, দ্বিতীয় হলো আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং বা বিজনেস, যেগুলো প্রোডাকশন সেক্টর যেগুলো আছে, আর তারপরে আসবে লোকাল প্রোডাকশন সেক্টর। কারণ পাওয়ারটা যদি আপনি ঠিকমতো রাখতে পারেন, সেটা নট অনলি সিটিজেন্স গেট ইট, বাট পাওয়ার স্মল বিজনেসরা কিন্তু সাধারণত গ্যাস ব্যবহার করে না, জেনারেটর ব্যবহার করে না, ওরা ইলেকট্রিসিটির উপরই চলে। সো আপনার ওরা কাভার্ড হচ্ছে। আপনি যদি এক্সপোর্ট সেক্টরে আমার গ্যাসটাকে আমি বা তেল সেই সাপ্লাইটাকে আমি ঠিক রাখতে পারি, তাহলে আমার এক্সপোর্ট, ফরেন এক্সচেঞ্জ আর্নিং, বিগেস্ট এমপ্লয়মেন্ট সেক্টর, সেটা কাভার্ড হচ্ছে। তৃতীয় হলো আমার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট এবং গুডস ট্রান্সপোর্ট, এই দুইটাকে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। তারপরে যদি আপনার কিছু থাকে অন্যান্য আপনি সব জায়গায় দেন। ফার্টিলাইজারের সমস্যা হলো অলরেডি এটা মানে কত পার্সেন্ট জানি এটাকে ডাইভার্ট করে ফেলা হয়েছে, অলরেডি পাওয়ারে দেওয়া হচ্ছে এবং এক্সপোর্ট সেক্টরগুলো। ফার্টিলাইজার আউট অফ 5 ফ্যাক্টরিজ 4টা ক্লোজ ডাউন। সেটা কিন্তু আবার আপনার ওটা ইমপ্যাক্ট করবে, খুবই ইম্পর্টেন্ট শরীফ এগ্রিকালচারের জন্য। কিন্তু ফার্টিলাইজারে অ্যাটলিস্ট মানে ইট মে বি ভেরি এক্সপেন্সিভ, বাট দেয়ার ইজ এ ওয়ে আউট, সেটা হলো ইম্পোর্ট করে আনা যায়। রাইট, মানে মিডল ইস্ট ছাড়াও অন্যান্য অনেক দেশ থেকে ইউ ক্যান ইম্পোর্ট, বাট প্রবলেম ইজ ইউ গোনা নিড মোর মানি, মোর ফরেন এক্সচেঞ্জ, বাট অ্যাটলিস্ট একটা ওয়ে আউট আছে। কিন্তু ওই তেল আর গ্যাসের ক্ষেত্রে আমার আর ওয়ে আউট নাই, যেহেতু এটা ডিসরাপ্টেড সাপ্লাইটা।
আমার নেক্সট কোশ্চেন হচ্ছে শরীফ ভাই আপনার কাছে যেরকম উই আর এক্সপোর্ট ডিপেন্ডেন্ট, যেটা একটু আগেও আমাদের মাসুর ভাই বলছিল যে প্রায়োরিটাইজ যদি করতে হয় দুইটা সেক্টরকে, ফার্স্ট সেক্টরটা হচ্ছে বলেছেন পাওয়ার, নেক্সট হচ্ছে এক্সপোর্ট। নাও এখন যে ক্রাইসিসটা হচ্ছে, দ্য বায়ার্স আর observing us that there's a vulnerability we have in terms of fuel price, fuel availability and all this and its impact on the orders. আপনি এটাকে কিভাবে দেখছেন? ইজ ইট এ রিয়েল কনসার্ন, নাকি এটাকে আপনি মনে করেন অ্যাজ এ এক্সপোর্টার উই আর ওয়েল প্রিপেয়ার্ড টু ফেস দিস কাইন্ড অফ ক্রাইসিস? বিকজ দ্য রিস্কটা হচ্ছে, অনেকে যেটা অ্যানালাইসিস করছে, এই রিস্কটা যদি প্রিভেল করে there is a possibility of shifting order from Bangladesh to other countries. সো ওইটা হলে কিন্তু আমাদের এক্সপোর্টকে আরও ভার্নারেবল সিচুয়েশনে নিয়ে যাবে। সো আপনার পার্সপেক্টিভটা যদি আপনি শেয়ার করেন। I'd rather put out this voice of confidence to all our customers. Right. Is that RMG sector is always treated as a priority sector from the government. Yes. The elected government, particularly this government, is targeting, is really taking the export sector with a lot of support, actually. So I would rather say, like, I think overall there's a lot of demand right now. If you ask our company, Ananta Group, our export has been increasing, actually. Right. Particularly, like I said, April, May, June is a very busy time. Right. So the customers are actually rather asking for the goods to be shipped out quickly. If you can prepone any of the shipment, that is what they're asking. If you look at the high tariffs that has been imposed previously in China, which is still at 35%, right? I mean, the tariff has been taken off. But, the disruption was already there, even to the Indian market. So because of that, Bangladesh has that golden opportunity to increase the export, particularly to US. তো আমি বলবো যে আমাদের রাদার লাইক আই থিঙ্ক ইউটিলাইজ করতে হবে এই অপটিমিজমটা। আপনি যদি দেখেন অন্য কোনো দেশ কিন্তু এই অ্যাডভান্টেজটা নিতে পারে না কিন্তু। হ্যাঁ, আপনি যদি আফ্রিকান কান্ট্রিগুলো দেখেন, সেখানেও কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসছে বায়ারদের, যে জিনিসটা সাস্টেনেবল না। আপনি যদি দেখেন যে চায়নার যে চায়নার আপনার আমেরিকাতে এক্সপোর্ট হ্যাজ ড্রাস্টিকলি রিডিউসড বাই অলমোস্ট 45%। তো চায়নার যে এত বড় একটা এক্সপোর্ট মার্কেট, এই মার্কেটটা কিন্তু বাংলাদেশে আসার অনেক সুযোগ আছে। হ্যাঁ, তো ইট ডিপেন্ডস অন হাউ মাচ উই ক্যান ক্যাপিটালাইজ দিস। আমি যেটা বললাম যে আমাদের এমএমএফ বেসড প্রোডাক্ট, সিনথেটিক বেসড প্রোডাক্ট, আমরা যদি আরেকটু ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো, আমাদের সার্ভিস কিন্তু খুবই ভালো। বাংলাদেশ থেকে অন টাইম শিপমেন্ট, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, উই হ্যাভ অলরেডি রিচড আ সার্টেন লেভেল। In terms of compliance also, we have achieved a very high standard. I think we are one of the best, right? So এখন যেটা হচ্ছে যে আমরা যদি আমাদের ভ্যালু এডিশনটাকে বাড়াতে পারি, আমরা যদি আরো বেটার প্রোডাক্টস আমরা যদি যেতে পারি, তাহলে আমি বলবো যে এই সেক্টরে আরো $10 থেকে $20 বিলিয়ন বাড়ানো, ইনশাল্লাহ এটা কোনো সমস্যা হবে না আমাদের। আরেকটা জিনিস, আমরা আমাদের প্রথম পডকাস্টে আমরা এটা নিয়ে আলাপ করছিলাম, চায়নার সাথে কিন্তু আমাদের একটা ট্রেড গ্যাপ আছে। অ্যান্ড চায়না কিন্তু বিকজ অফ দ্য কারেন্ট ট্যারিফ বা ওভারঅল স্ট্র্যাটেজি হিসাবে ওরা কিন্তু শিফটিং করা শুরু করতে যাচ্ছে বাংলাদেশে। এই যে ফাইবার, এখনও কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফাইবার ইম্পোর্ট করা হয়, ওরা কিন্তু এইসব ফ্যাক্টরি বাংলাদেশে করা শুরু করেছে। অ্যান্ড দে হ্যাভ এ প্ল্যান টু ব্রিং মোর ইনটু বাংলাদেশ। সো ওইটাও কিন্তু আমাদেরকে একটা সাপোর্ট দিবে সামনে। সো থ্যাংক শরীফ ভাই, আমার মনে হয় দে আর লট অফ প্রায়োরিটিস গিভেন বিকজ তবে সেটাও যদি আমরা বলি যে আসলে যে আকারে চাইনিজ ইনভেস্টমেন্ট আসা উচিত ছিল আমাদের, সেটা কিন্তু হচ্ছে না। সেখানেও কিন্তু বড় একটা ফ্যাক্টর হচ্ছে আপনার এনার্জি। আপনি এখন ইকোনমিক জোনগুলো আমরা করলাম, আমরা ধরেন বেশ কিছু ইকোনমিক জোন করা হয়েছে, মিনেসোটাতে একাই ওখানে 30,000 একর জায়গা। তো সেখানে যদি আমরা গ্যাস, ইলেকট্রিসিটি যদি এনশিওর করতে পারি, জাস্ট ইমাজিন দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট উই ক্যান ব্রিং ইন। অ্যাবসলিউটলি। আমি সবসময় এক্সাম্পল দিই যে আপনার ব্যবসা, আপনি যদি দেখেন যেটা আমাদের 80s থেকে এটা কিন্তু খুবই সাকসেসফুল। এটাও কিন্তু আমাদের এই এখন যে কারেন্ট গভর্নমেন্ট জিয়াউর রহমান সাহেব থাকারই কিন্তু ওনারই কিন্তু উদ্যোগ, কিন্তু এই প্রাইভেট সেক্টর ইকোনমিক জোন যেটা। তো ব্যবসা হ্যাজ বিন এক্সট্রিমলি সাকসেসফুল। তো ব্যবসা যদি আমি ধরি, আনুমানিক কিন্তু আমাদের 3,000 একর জায়গা থেকে আপনার ওভার $7 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে। ওকে, রাইট। তো আপনি ইমাজিন যদি আমরা যদি ইকোনমিক জোনগুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি, 30,000 একর, এখানে 3,000 একর, ওখানে 30,000 একর, potentials are huge. All we need is the energy and the utility support from the government. So I think excellent point. I think overall what you are trying to say is we as a nation we are well prepared. Our government is very supportive to our industry, and you don't, despite some crisis, you don't foresee much problem as such. But আমরা যদি ক্রাইসিসটাকে রাদার একটু রিসেট করতে পারি বা সাপোর্ট করতে পারি,
In fact, it will grow in a significant manner, like 15-20 মানে billion. যেটা বাংলাদেশের বলছেন, এন্টারপ্রেনার্স আর ওয়ান অফ দ্য বেস্ট আই উড সে ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের এত বাধার মধ্যেও কিন্তু আমরা অনেক রেজিলিয়েন্ট, অ্যাবসলিউটলি, এতে কোনো সন্দেহ নেই। রাইট? তো সুতরাং যদি আমাদেরকে সাপোর্টটা দেওয়া হয়, আমি বলবো যে বাংলাদেশের এন্টারপ্রেনার্স ক্যান ডু আ লট। We can be host to a lot of these manufacturers from China, from India, from other places. তো সুতরাং আমার মনে হয় আমরা সবাই মিলে যদি একটা পজিটিভ একটা অ্যাপ্রোচ নিই, তাহলে বাংলাদেশ ক্যান গো কোয়াইট ফার। Now, good to hear that, Sharif bhai. I think there are a lot of hope for the audience, those who are going to listen to us, that our BGMA and the overall the industrialists, those who are into this business, are very positive about the exports, even not only about export, but growing the exports. I think it's a very positive outlook, and with the government support, inshallah, will ensure that happens. Mashoor bhai, now get into a bit of policy level discussions. Like what I've seen, like countries like Australia, India, and many other European countries, to reduce the pressure on the people as well as the industry, ওরা কিন্তু ট্যাক্সের উপরে হাত দিয়েছে। লাইক ফুয়েল রিলেটেড যত ট্যাক্সেস আছে হাফ করে দিয়েছে, বাট ফুললি ওয়েভ করে দিয়েছে ফর টেম্পোরারি পিরিয়ড। সো দেয়ার অ্যাজাম্পশন ইট ওয়াজ ফর টেম্পোরারি। সে এই ধরনের যে স্ট্র্যাটেজিক পলিসি কলগুলো আমাদের বাংলাদেশে দেখছি না কেন, বা ওটা আমরা জানি না, হয়তো নিচ্ছে। আপনার ভিউটা কি এটার ব্যাপারে? না, আপনি ঠিকই বলেছেন। আমরা যেই ধরনের প্রেশার রিলিফ মেজার নিতে পারি, প্রেশার আছে, দাম বাড়বে বা বাড়াতে হবে, অনেক জায়গায় অলরেডি গত সপ্তাহে বাড়িয়েছে, এটা আনএভয়েডেবল, এটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এটার কিছু কাউন্টার মেজার্স নিতে হয়। এটার জন্য যে প্রেশারটা ক্রিয়েট করা হয় সেটা রিলিফের জন্য, পার্টিকুলারলি যারা লো ইনকাম, মিডল ইনকাম বা ধরেন আমাদের ওয়ার্কিং ক্লাস, মানে কাজ করে শ্রমিক শ্রেণী যেটা, তাদের উপর আপনি বলেছেন যে ট্যাক্স বিষয়টা, রাইট? আমাদের কিন্তু পেট্রোলিয়াম ইম্পোর্ট, সেটার উপর যে ট্যাক্স আছে সেটা বেশ ভালো, সেখান থেকে একটা রেভিনিউ সরকারের আসে। এখন ধরেন এটা ঠিক যে বাংলাদেশের তো ওভারঅল ট্যাক্স বা রেভিনিউ কালেকশন অত্যন্ত দুর্বল, যেটা গিয়ে আবার এফেক্ট করছে সরকারের কার্যক্রমকে, ইনক্লুডিং সে ডেভেলপমেন্ট প্রজেক্টস অ্যান্ড এক্সপেন্ডিচার, সেটা লো। শরীফ একটু আগে বলছিল গত 2 বছরে, লাস্ট ফিসক্যাল ইয়ারে, যেটা 25 জুনে শেষ হয়েছে, 20 বছরের মধ্যে সবচেয়ে মানে কম আমাদের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ছিল বা ডেভেলপমেন্ট প্রজেক্টস ছিল। এই বছরের প্রথম 7 মাস যদি আমরা ধরি, আমি তারপরের ফিগারটা এখনো জানি না, 16 বছরের মধ্যে লোয়েস্ট আমাদের ওই 7 মাসে, পয়েন্ট টু পয়েন্ট যদি আমরা কম্পেয়ার করি। এখন গভর্নমেন্ট যদি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার না করতে পারে, তাহলে প্রোডাক্টিভ ক্যাপাসিটি ডেভেলপ করা যায় না। মানে সেটা ইকোনমির জন্য যে ক্যাপাসিটি দরকার, ইনফ্রাস্ট্রাকচার, স্কিলস, সেগুলো আটকে যায়, আর সোশ্যাল ডেভেলপমেন্ট তো আটকাই। এখন সুতরাং সরকার চিন্তা করছে নিশ্চয়ই যে রেভিনিউ তো কমে যাবে আমি ট্যাক্স কমালে, হ্যাঁ কমবে, কোনো সন্দেহ নাই, কিন্তু এই প্রবলেমটা এত অ্যাকিউট, আপনি ইউ হ্যাভ টু চুজ দ্য লেসার অফ দ্য ইভিল, মানে দুই দিকেই কিন্তু আপনার প্রবলেম। কিন্তু দেখা যাচ্ছে যে এই জ্বালানি সংকটের কারণে, মূল্য বৃদ্ধির কারণে অলরেডি 3.5 বছর ধরে স্ট্রাগলিং একটা ইনফ্লেশনের অভিঘাতগ্রস্ত একটা দেশ, তার যে জনগণের উপর আরও একটা বড় যে বোঝা আসবে, সেটা রিলিফ করতে গিয়ে যদি আপনি কিছু ট্যাক্স রিলিফ দিতে পারেন এবং দেওয়ার স্পেস আছে, আমার মনে হয় এটা টেম্পোরারিলি দেওয়া উচিত। আরেকটা ওয়ে আছে এই প্রেশার রিলিফের। এখন সেই জায়গায় আবার প্রবলেম, হাতে তো টাকা নাই। আমি উদাহরণটা হলো, যখন ইউক্রেন ওয়ারের পরে, শুরুর পরপরই এনার্জি প্রাইস খুব বেড়ে গেল, সবচেয়ে এফেক্টেড, সব দেশে এফেক্টেড হয়েছে, বাংলাদেশেও এফেক্টেড, বাট জার্মানি কী করলো, ওর যে ট্রান্সপোর্ট কস্ট যে বেড়ে গেল, ও লো ইনকাম বা সার্টেন গ্রুপ, মানে যারা কোয়ালিফাই করে, তাদের মান্থলি ট্রান্সপোর্ট পাসের সিলিংটা ফিক্স করে দিল। ধরেন কথার কথা যে 15 ইউরো মান্থলি পাস, আনলিমিটেড ট্রাভেল, ওটা বাড়াতে পারবে না। কিন্তু ট্রান্সপোর্ট কোম্পানিগুলোর তো লস হচ্ছিল, সরকার ওই একটা অংশের ওই লসটা কম্পেনসেট করার জন্য ট্রেন কোম্পানি বা বাস কোম্পানিগুলোকে সেই টাকাটা দিয়ে দিয়েছে। বাংলাদেশেও সেটা করা সম্ভব। যেমন শরীফ বলল না যে এক্সপোর্টাররা কিন্তু ট্রান্সপোর্ট কস্ট অ্যাবজর্ব করছে নিজেরা, সুতরাং সেখানে কি আমরা
আইদার ট্রান্সপোর্ট কোম্পানি অথবা এক্সপোর্টারদেরকে, যেখানে একেবারে এভিডেন্স বেসড এক্সপেন্ডিচার এবং ইনক্রিজ ইন এক্সপেন্ডিচার আছে, সেখানে কি কিছু আমরা কম্পেনসেশন দিতে পারি? এবং সেটা দিতে গেলে এটা সাবসিডিজ ফর্মে আসবে। একটা ডিবেট আসবে যে আমাদের তো অলরেডি সাবসিডি বেশি, আইএমএফ বলছে যে সাবসিডি সব কমাও। হ্যাঁ, ট্রু, কিন্তু যেখানে সাবসিডি লাগবে সেখানে তো দিতে হবে। না, অ্যাবসলিউটলি। মানে আমেরিকার চেয়ে বড় মার্কেট বেসড ইকোনমি ওয়ার্ল্ডে কোথাও নাই। নাই। আপনারা যদি আজকে সকালে আমি প্লেনে, আমি তো আজকে কয়েক ঘন্টা আগে দেশে এসেছি, আমি প্লেনে লাইভ টিভি সিএনএন দেখছিলাম। ওখানে বলছে যে ওর যে একটা এয়ারলাইন, স্পিরিট এয়ারলাইন, সবচেয়ে লো কস্ট এয়ারলাইন ইয়েতে, সে অলমোস্ট ব্যবসার অবস্থা খুব খারাপ, $550 মিলিয়ন বেইল আউট প্যাকেজ ফাইনাল করছে। এটা তো সাবসিডি। তো এটা যখন প্রয়োজন হয়, এইখানে তো জনগণের এবং ব্যবসার মানে কম্পিটিটিভনেস ধরে রাখার project, সেখানে আমরা দিতেই পারি। কিন্তু আমরা এখন পর্যন্ত সেই জায়গাগুলো চিন্তা করে নাই। কিছু ইনোভেটিভ সলিউশন চিন্তা করতে হবে, যে আপনি ফুয়েল প্রাইস বাড়াতে হবে, বাড়ান, কিন্তু সেটার আপনাকে কাউন্টার মেজার নিয়ে আপনি যদি সেটার প্রেশারটা বা ইম্প্যাক্টটা সার্টেন কোয়ার্টার অফ দ্য পপুলেশন অ্যান্ড বিজনেস তাদের জন্য যদি কমিয়ে আনতে পারেন, লেটস অলসো গো ফর দ্যাট অ্যাপ্রোচ। So in summary, we have to find a solution within our constraints. সোজা কথা, যে we cannot replicate anyone's model, but there must be a way to handle it. Sharif bhai, you have built an empire, like most respected group in the country. আমি এটা বলছি because I've seen you taking awards in different programs and different types, and definitely you deserve it. এখানে আমার কোশ্চেনটা হচ্ছে, you have gone through a lot of difficult times, even during your leadership time. আমি যদি কয়েকটা এক্সাম্পল বলি, we have seen the banking crisis for 10, 15, 20 years. We are still going through that crisis. You have gone through the crisis of COVID. You have gone through the crisis of Russia-Ukraine war. এখন আমরা আরেকটা ক্রাইসিসে, তারপর আমরা আন্দোলনের ক্রাইসিসও দেখলাম, এখন আমরা যাচ্ছি আরেকটা ক্রাইসিসে। আপনি একটা খুব পজিটিভলি একটু আগে বলছিলেন যে এভরি টাইম ইউ গো থ্রু দ্য ক্রাইসিস উই গেট ইভেন মোর স্ট্রঙ্গার রেজিলিয়েন্স। আমাদের উই হ্যাভ এ ভেরি স্ট্রং রেজিলিয়েন্স। এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু প্রতিটি সত্য। কিন্তু এই যে এখন আমরা একটা ক্রাইসিসে দিয়ে যাচ্ছি, মানে আপনাকে যদি বলা হয় এভরি টাইম ইউ ডেলিভার গুড রেজাল্টস, আপনি কি কোনো ওয়ান অফ দ্য লার্নিং ফ্রম পাস্ট ক্রাইসিস ইউ থিঙ্ক ইউ ক্যান অ্যাপ্লাই ইন দিস কেস? অ্যান্ড 2 number questions are, what are the opportunities you see in this crisis? না, আমি যেটা বললাম যে অ্যাকচুয়ালি এখনও কিন্তু আমাদের সেক্টরটা অত এফেক্টেড কি হচ্ছে, ধরেন আমরা এফওবির কাজ করি, আমাদের এক্সপোর্টের ট্রান্সপোর্টেশন যে কস্টটা, একটা হচ্ছে যে এটা বায়ার অ্যাবজর্ব করতেছে, বেশিরভাগ ফ্রেট কস্টগুলো বাইরে যাচ্ছে। আমাদের ইম্পোর্ট কস্ট হ্যাজ গন আপ বাই 10 to 15% বিকজ আমরা চায়না বা পাকিস্তান বা ইন্ডিয়া থেকে আমাদের র মেটেরিয়ালসগুলো আনি, এবং দুটারই প্যাসেজ কিন্তু ইজ নট নেসেসারিলি ইন দ্য কনফ্লিক্ট রিজন আর কি। তো সেদিক থেকে আমরা কিছুটা ব্লেসড। সুতরাং আমি যেটা বলতেছি যে চ্যালেঞ্জেস অ্যাকচুয়ালি আমাদের পজিটিভলি চিন্তা করতে হবে, যে আমাদের গ্রোথটা থাকতে হবে। আমাদের গত বছর কিন্তু আমাদের এক্সপোর্ট কিন্তু ফ্ল্যাট ছিল, দেয়ার ওয়াজ নট মাচ গ্রোথ, এবং আমি যদি মার্চের ফিগার দেখি অ্যালার্মিংলি কিন্তু আমাদের এক্সপোর্ট কমে গেছে। কিন্তু এখন সেটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইজ এ বিগার প্রবলেম ফর আস। Okay. We have to understand why we have come to a threshold of $40 billion for RMG export. How do we reach the next $20 billion? তো সেটা করতে গেলে আমাদের রোড ম্যাপ যেটা আমি বারবার করে বলছি, যে আমাদের কিছু স্পেশালাইজড প্রোডাক্টে ফোকাস করতে হবে। আমরা আমাদের অনন্ত গ্রুপ থেকে আমরা এই মুহূর্তে একটা টেক্সটাইল সিনথেটিক ফ্যাব্রিক মিলে আমরা ইনভেস্ট করতেছি, যেটাকে আমরা অগাস্টে চালু করব। ওকে। এবং উই সি দ্য ডিমান্ড ইজ কোয়াইট ভাস্ট ফ্রম আওয়ার বায়ার্স। এবং আমি বলবো যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এন্টারপ্রেনারদের আর একটু ম্যাচিওরলি সবকিছু চিন্তা করতে হবে, আমাদের ট্যাক্স দিতে হবে। এখন আমি বিগ সাপোর্টার অফ অ্যাডসোর্স ট্যাক্স। আমি যদি এখন বলি যে 6 মাস পরে আমার ট্যাক্স হবে 1% or 0.5%, আই ক্যান বিল্ড দিস ইনটু দ্য কস্ট, রাইট? আমাদের তো সরকারকে ট্যাক্স দিতে হবে অ্যাকচুয়ালি। আমি সাবসিডি নিয়ে আসতেছি এই সেক্টর 40 বছর পুরনো একটা সেক্টরে, এখনো আমি কটন প্রোডাক্টসে আমি 7 থেকে 8 হাজার কোটি টাকার ক্যাশ সাবসিডি নিচ্ছি সরকার থেকে। কেন? আমাকে যদি সাবসিডি নিতে হয়, আমাকে নতুন প্রোডাক্টে দেন। আপনি সিনথেটিক প্রোডাক্টে আমেরিকাতে এখনো 30% আপনার ট্যারিফ ডিউটি। এই সেক্টরে যদি আমাদের আগাতে হয়, উই ক্যান থিঙ্ক অফ যে ঠিক আছে আমরা একটা 5 বছরের একটা ডিমিনিশিং একটা সাবসিডি হয়তো বা সরকার থেকে চেতে পারি। বাট ট্রেডিশনাল প্রোডাক্টে কেন আমরা দিনের পর দিন আমরা সরকার থেকে চেয়ে আসতেছি
ইনসেন্টিভ যেটা নাকি আমরা বায়ারকে পাস অন করতেছি। তো সুতরাং এই কথাগুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে ম্যাচিউরলি, যে আমাদের অ্যাজ এন্টারপ্রেনার সরকারের কাছে আমাদের কি দায়িত্ব। সরকারকে সাপোর্ট করতে হবে। ট্যাক্স টু জিডিপি রেশিও ইজ অ্যালার্মিংলি লেস কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি, বোধহয় 7-এর নিচে এখন। তো সেটাকে আমরা কীভাবে বাড়াতে পারি, এই সেক্টর থেকে আমরা কন্ট্রিবিউট করতে পারি। আমাদের সাস্টেনেবিলিটিতে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, গ্যাস নাই, গ্যাসের সাথে সাথে আমাদের সোলারে ইনভেস্ট করতে হবে। আমাদের এখন আপনার রিনিউয়েবল আপনার ব্যাটারি পাওয়া যাচ্ছে, সেটা সোলারের সাথে আপনি যদি দিয়ে দেন তাহলে আপনার এফিসিয়েন্সি অনেক বেড়ে যায় আপনার। তার সাথে সাথে আপনার ফসিল ফিউল, হাস্ক, অন্যান্য আপনার সাস্টেনেবল এনার্জি সোর্সে যেতে হবে। তো সুতরাং আই থিঙ্ক সব কিছু মিলে আমাদেরও যে দায়িত্বটা সেটা আমাদের করতে হবে। আমাদের ওয়ার্কারদের ডিসপোজেবল ইনকাম কেমনে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করতে হবে। আমি আমার ব্যাংকে বলে দিয়েছি, আমাদের একটা MFS আছে উপায়, আমি বলে দিয়েছি যে আমরা যেরকম ক্রেডিট কার্ডে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিই না মানুষকে, 15% 20% ডিসকাউন্ট, ওয়াই নট পুরা পেমেন্টটা যদি আমরা ওয়ার্কারের যে পেমেন্টটা তারা করতেছে, তারা বাড়ি ভাড়া বা ট্রান্সপোর্টেশন বা আপনার খাওয়া সবখানে যদি আমরা যদি তাদের ডিসপোজেবল ইনকামটাকে একটা বাড়ানো একটা যদি সোর্স বের করি, যে ফর এক্সাম্পল আপনার সাবসিডাইজ যদি ফুড আমরা দিচ্ছে, আমাদের বেশ কিছু ফ্যাক্টরিতে আমরা দিই সেটা, আপনার তারা এখান থেকে চাল ডাল কিনতে পারতেছে একটা সাবসিডাইজ রেট, তাহলে কিন্তু তার ডিসপোজেবল ইনকামটা বেড়ে যায় আর কি। তো আই থিঙ্ক দ্য ব্যাঙ্কিং সেক্টর ক্যান অলসো হেল্প ইন দ্যাট। রেন্ট কন্ট্রোল থাকতে পারে আপনার, যে দেখা যায় যে আপনার সবার আগে কিন্তু রেন্ট বাড়ায় দেয়, এবং রেন্ট ইজ এ বিগ পোর্শন অফ দেয়ার কস্ট। তো আমাদের সব কিছু মিলায় চিন্তা করতে হবে যেন আমরা একটা সাস্টেনেবল একটা ইন্ডাস্ট্রি থাকে, এবং আমাদের যে $20 বিলিয়ন গ্রোথ যেটা আমরা বলতেছি সেটাকে করতে হলে কী লাগবে, কাস্টমস ইজ এ বিগ ইস্যু। আমাদের এখন যে কাস্টমসের যে লোকবল আছে সেটা দিয়ে কিন্তু আমাদের 40 বিলিয়নই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো ওনাদের ওখানেও কিন্তু আমাদের সরকার থেকে ইনভেস্ট করতে হবে, এখানে অটোমেশন আনতে হবে, গ্রিন চ্যানেল তৈরি করতে হবে, ইজ অফ ডুইং বিজনেস ইজি করতে হবে। সব কিছু মিলালে আমরা $60-70 বিলিয়ন ইন্ডাস্ট্রি কেমনে সাস্টেইন করবো সেটা নিয়ে কাজ করতে হবে। Sharif bhai, I really liked your observation. The reason I liked you, একটা common problem for leaders. When you see a problem, you focus too much on the problems. Yeah. আপনি এখানে এখন যেটা বললেন, প্রবলেমস তো আছেই, সবার জন্য এটা কমন, বাট উই ক্যান ফোকাস অন আদার প্রবলেমস হুইচ ইজ ইন আওয়ার হ্যান্ড। অ্যান্ড ইফ ইউ ডিবটলনেক দ্যাট, দেন অ্যাকচুয়ালি আমাদের গ্রোথটা কিন্তু কম্পেনসেট করে ফেলবে, যেটা আমরা অনেকটা আমরা ইরানের জন্য বলি যে অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি। US মনে করছে দে হ্যাভ দ্য মোস্ট সফিস্টিকেটেড আর্মস, অন দ্য আদার হ্যান্ড ইরান থট ইন আদার ওয়ে, ভেবে বলছেন আমি হরমুজকে আমি ইয়ে করবো। So I think your strategy, I feel that you are actually doing the same asymmetric strategy. Instead of focusing on the problems, focusing on the solutions. Wonderful. আমি যদি এসএমএর একটু জাস্ট এক্সাম্পলটা দিই, আমরা শুধু যা বলি যে আমরা লোন মাফ করে দেবো, লোন মাফ করে দিই, বা আপনার বেতন ঈদের আগে আমরা যে হয়তো ব্যাঙ্কগুলোর উপর প্রেশার দিই যে বেতন দেওয়ার জন্য টাকা দেওয়ার। তো ব্যাংকের তো অ্যাকচুয়ালি এটা তো ব্যাংকের মালিকদের টাকা না, এটা তো ডিপোজিটরের টাকা। তো সুতরাং এই রিকোয়েস্টগুলো যখন আসে যে আপনার 10 বছরের জন্য লোন রিশিডিউল হয়ে গেল, তো সেটা কি ব্যাংকের ক্যাশ ফ্লোর সাথে ম্যাচ করে? এখন আমাদের আসলে এগুলো চিন্তা করতে হবে যে ব্যাংক ইজ মানুষের ডিপোজিটের কাস্টোডিয়ান, ব্যাংকের রেসপন্সিবিলিটি আছে, অন্যান্যভাবে কিভাবে আমরা সাপোর্ট করতে পারি সেটা দেখতে হবে, এবং কালেকটিভ ওয়েতে। এখন আজকে যদি আমরা এসএমই যদি রিয়েলি যদি আমরা গ্রো করতে হয়, তাহলে আমাদেরকে সেই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিতে হবে। ওয়াই নট, আমরা বিভিন্ন দেশে দেখছি, আমরা ইথিওপিয়াতে ফর এক্সাম্পল, যে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং সহ আপনি তৈরি করে আপনি তাদেরকে ইজি টার্মসে আপনি দিয়ে দিচ্ছেন। এখন আপনি যদি চায়না বা অন্যান্য দেশে যদি দেখেন যে এসএমই যেটা ছোট ফ্যাক্টরির কিন্তু অনেক বেনিফিট থাকে, তাদের কুইক টার্ন অ্যারাউন্ড, ছোটো এসকিউজ হ্যান্ডেল করা। তো এই জিনিসগুলো যদি আমরা যদি তাদেরকে যদি হেল্প করতে পারি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদি ফাইন্যান্সিং এনে যদি আমরা ছোট এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে যদি আমরা এনেবল করতে পারি, সেটার নেট রেজাল্ট মাল্টিপ্লাইং এফেক্ট কিন্তু অনেক বেশি হবে এক্সিস্টিং যদি আমরা শুধু প্রবলেম সলভ করতে যাই বাই গিভিং দেম গ্রেস। অ্যাবসলিউটলি। তো টোটালি এগ্রি উইথ ইউ। ওভাবে চিন্তা করতে হবে যে আরো পজিটিভলি জিনিসগুলোকে কেমন সুন্দর করে আগানো যায়। রাইট। মাসুর ভাই, আপনাকে যে কোশ্চেনটা করতে যাচ্ছিলাম একটা পার্শিয়ালি শরীফে কাভার করে ফেলেছে। এভরি ক্রাইসিস ক্রিয়েটস বিট অফ অপরচুনিটি, রাইট? উনি যেটা একটু আগে বললেন, ফুয়েল ক্রাইসিস আগেও আমরা ফেস করেছি, এখন আমরা ফেস করছি, সামনে কিন্তু আমাদের ফেস করতে হবে, বিকজ গ্লোবাল পলিটিক্সটাই কিন্তু এটার উপরে হয়ে আসছে। এটার একটা অল্টারনেটিভ হচ্ছে যেটা আপনি একটু আগে ব্রিফলি টাচ করেছেন, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। অ্যান্ড বাংলাদেশে কিন্তু হিউজ অপরচুনিটি এই জায়গাটা আছে, বাট যতটা অপরচুনিটি আছে সেই পরিমাণ কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি নাই। এখন আপনাকে যদি সুযোগ দেওয়া হয়
যে আপনি এই সরকারকে কিছু রিকমেন্ডেশন দিবেন। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, উই লার্ন ফ্রম দিস ক্রাইসিস অ্যান্ড ডু 1 2 3 4 5 থিংস সো দ্যাট নেক্সট টাইম এই ক্রাইসিসটা আসলে উই আর ওয়েল প্রিপেয়ার্ড উইথ অল্টারনেটিভ এনার্জি। আপনার কী সাজেশন হবে? না, আমরা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশি সরকারগুলো হিস্টোরিক্যালি আমরা খুব প্রোঅ্যাক্টিভ পলিসি বা স্ট্র্যাটেজি নেই না। আমরা একটু ধাক্কা খেলে বা ধাক্কা খাওয়ার কাছাকাছি আসলে স্ট্র্যাটেজি বা পলিসি বা সলিউশন ডিভাইস করি এবং ভালোই করি তখন। তো এটা রেডিমেড গার্মেন্ট সেক্টরে দেখেছি, আমরা ওভারঅল ইকোনমির জন্য দেখেছি 70s-এ, আমরা আরও অন্যান্য অনেক জায়গায় দেখেছি। তো এখন এই যে এনার্জি ক্রাইসিসটা ইরানের ফেব্রুয়ারির 28 তারিখে ইরানের জন্য যেটা হচ্ছে, আমার মনে হয় এইটাও একটা বড় উইন্ডো অফ অপরচুনিটি প্লাস আ বিগ ওয়েক আপ কল। কারণ এনার্জি প্রবলেমে কিন্তু আমরা ইরানের আগের থেকেই আছি। হ্যাঁ, গত 2-3 বছর ধরেই এটা আমাদের যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে তারা জানে, বিশেষ করে যেগুলো গ্যাস ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস, তারা কিন্তু সাফার করছে গত 2-2.5 বছর ধরে। এই যে একটু আগে আমি বলছিলাম 3300 MMCF পার ডে রিকোয়ারমেন্ট, সেটার এগেনস্টে ইম্পোর্টেড এলএনজি সহ আমরা হয়তো 2500-2600-র মতো ম্যানেজ করতে পারি, বাকিটা ডিসরাপশন। তাহলে এখন যখন ইরানের বিষয়টা আসলো, এই প্রবলেমটাকে আমাদের মানে একটা বড় ওয়েক আপ কল দিল। তো আমাদের সলিউশনসগুলো যেটা হওয়া উচিত, প্রথমেই আমাদের রিনিউয়েবল ক্যাপাসিটি সেটা বাড়াতে হবে। সেই জায়গায় আমি একটু বলি, আপনারা যদি দেখেন গত 5-7 বছরে পাকিস্তানের, ওরা কিন্তু একটা বড় পাওয়ার ক্রাইসিসে ছিল 2020-22 সাল পর্যন্ত বা 23 সাল পর্যন্ত, এখনও পার্শিয়ালি আছে। কিন্তু ওরা ওই পাওয়ার ক্রাইসিস থেকে মানে যখন খুব মানে বড়ভাবে তারা ক্রিপলড হয়ে গেল তাদের ইকোনমি এবং প্রোডাকশন এবং জেনারেল লাইফ, ওরা তখন রিনিউয়েবলে এমন এমফেসিস দিল আজ থেকে 1.5-2 বছর আগে। রিনিউয়েবল কিন্তু আপনি রাতারাতি ডেভেলপ করতে পারবেন না। রিনিউয়েবলে ইনভেস্টমেন্ট আনা, সেই ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা, গ্রিডে নিয়ে যাওয়া, ইটস এ ম্যাটার অফ কাপল অফ ইয়ার্স মিনিমাম। রাইট। পাকিস্তান এই মুহূর্তে পাইপলাইন কনভার্ট করছে ইন্টু অ্যাকচুয়াল অপারেশন 17,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি, অল ইন লাস্ট 1.5 ইয়ার। মানে আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই 17,000 মেগাওয়াট রিনিউয়েবল ওদের ন্যাশনাল গ্রিডে ঢুকে যাবে। আমি আরেকটা দেশের উদাহরণ দিই, অনেক দূরে হলেও উদাহরণটা একটু রেলেভেন্ট। ইউরোগুয়ে, সাউথ আমেরিকাতে একসময় ম্যাসিভ পাওয়ার ক্রাইসিসে ছিল, ম্যাসিভ। রিনিউয়েবল আজ ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স রিনিউয়েবলে এমন এমফেসিস দিয়ে এখন ওদের নিজস্ব পুরোটাই প্রোডাকশন হয়, প্লাস সারপ্লাসটা এক্সপোর্ট করে। তো আমাদের রিনিউয়েবলে আমরা খুব পিছিয়ে আছি। আমাদের 3-4% অফ টোটাল পাওয়ার প্রোডাকশন বোধহয় এখন রিনিউয়েবলে আসছে। এইটা টার্গেটই ছিল এই বাই নাও 10-12%-এ চলে আসা। সো আমার মনে হয় ওই টার্গেটটাও সাফিসিয়েন্ট না। এই ইরান ওয়ার আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল যে আমাদের রিনিউয়েবল সোর্স, সেখানে সোলার আছে, সেখানে সোলারের বাইরেও অন্য উইন্ড টেকনোলজি আছে। আমরা হাইড্রোতে খুব বেশি যেতে পারবো না, কিন্তু এখন নতুন নতুন অপশনস আসতেছে, সেই জায়গাটা যেতে হবে। নাম্বার 1। নাম্বার 2, ডোমেস্টিক গ্যাস প্রোডাকশন কেপেবিলিটি বাড়াতে হবে। সেইখানেও আমরা পিছিয়ে আছি রিনিউয়েবলের মতোই। আমি একটু আগে বলছিলাম 2012-র পর থেকে টিল নাও আমরা নতুন গ্যাস ফিল্ড এক্সপ্লোরেশনে কোনো ধরনের নতুন ব্লক অ্যালোকেশন অনশোর অ্যান্ড অফশোর আমরা যাইনি। এটা ইমিডিয়েটলি যেতে হবে। এবং বোথ রিনিউয়েবলও একটা যেটা হয়েছে, অনেকগুলো একটা পাইপলাইন ছিল, সেগুলো যে কোনো কারণেই হোক ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্ল্যাঙ্কেট ক্যান্সেলেশন হয়েছে, কিন্তু ব্ল্যাঙ্কেটের আন্ডারে কিন্তু মারুবেনির মতো কোম্পানি ছিল, টোটালের মতো গ্লোবালি ওয়েল নোন কোম্পানিও ছিল, লোকালিও 2-1 জন ওয়েল রেপুটেড এন্টারপ্রেনিউর ছিল, সেগুলো বাদ হয়ে গেছে পুরোটার আন্ডারে। এখন খুব দ্রুত রিনিউয়েবল ইনভেস্টমেন্ট পাইপলাইন ডেভেলপ করে, এটা ওই যে পাকিস্তান যে সাফল্যটা দেখিয়েছে, আমরা মনে হয় সেরকম একটা ক্র্যাশ প্রোগ্রামে আমাদের যেতে হবে। এর সাথে আরেকটা আছে, আমি বলবো মাস ভাই, আমাদের কিন্তু তেলের ক্ষেত্রেও খুব ভালো অবস্থায় আমরা নাই। আপনারা একটা হেডলাইন বোধহয় কালকে পেপারে দেখেছেন যে আমাদের এটা একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হয়ে গেছে, এবং যার ফলে আমাদের আর্মি চিফ গতকাল একটা বক্তৃতায় বলেছে যে এটা দুঃখজনক যে আমরা 50 বছরেও ইস্টার্ন রিফাইনারির মতো একটা সেকেন্ড ইউনিট করতে পারিনি। এটা আর্মি চিফ খুব যথার্থই বলেছে, কারণ ইট হ্যাজ বিকাম আ ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, বিকজ ন্যাশনাল এনার্জি সিকিউরিটি ইজ আন্ডার থ্রেট।
এই যে ক্রুড অয়েল আমরা আনি, ক্রুড অয়েলের সাপ্লাইটা আরও বাড়াতে পারতাম আমরা, কিন্তু এনে রাখার জায়গা নাই। ওই একটাই রিফাইনারি, একটা তারই স্টোরেজ। আমার কিন্তু যে ইকোনমির যে গ্রোথ হয়েছে 50 বছরে, তাতে আমার অ্যাটলিস্ট আরও 2টা ইস্টার্ন রিফাইনারির মতো সিমিলার ক্যাপাবিলিটি বা ইভেন হায়ার আরও 2টা রিফাইনারি প্রয়োজন ছিল। সো আমার ক্রুড অয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড স্টোরেজ সেই জায়গাতে আমার ক্যাপাবিলিটি বাড়াতে হবে। সো রিনিউয়েবল, আমার ডোমেস্টিক গ্যাস, ক্রুড অয়েল ম্যানেজমেন্ট, আর এক্সিস্টিং ক্যাপাবিলিটি যেখানে আছে সেখান থেকে কিন্তু আমি অনেক বাঁচাতে পারি, কারণ ওখানে ইনএফিসিয়েন্সি আছে, পাওয়ারে গ্যাসের লিকেজ আছে, ইনফ্রাস্ট্রাকচার আন্ডার ইউটিলাইজেশন আছে। আমি একটু এটা বলেই এই পার্টটা শেষ করি। প্রায় 8,000 বা 10,000 কোটি টাকা খরচ করে আমরা সাগরে ওই মহেশখালীর আশেপাশে একটা ফ্লোটিং, এটাকে বলে SPM, সিঙ্গেল পয়েন্ট মুরিং, তেল এসে ওই ফ্লোটিং একটা স্টোরেজ ওখানে থাকে, যখন প্রয়োজন হয় পাইপলাইন দিয়ে চলে যায়। এই SPMটা রেডি হয়ে বসে আছে থার্ড টার্মিনালের মতো আজকে 2 থেকে 3 বছর। আমরা এটাকে এখনো অপারেশনালাইজ করতে পারিনি, যার ফলে তেল এনে আমরা রাখার জায়গা নাই বলে বেশি তেল আনতে পারছি না। আজকে যদি আমার তেলের রিজার্ভটা আর একটু বেশি থাকতো, আমার হয়তো পেট্রোল পাম্পে এই ধরনের এটা রেডি টু গো ইন 8,000 কোটি টাকার উপরে খরচ হয়েছে। সুতরাং এই 4টা জায়গায় আমি ফোকাস করতে বলবো অ্যাজ আওয়ার সলিউশনস ফর। আই থিঙ্ক এক্সিলেন্ট রিকমেন্ডেশন মাসুর ভাই। যেভাবে ডিসকাশন যাচ্ছে উই ক্যান স্পেন্ড অ্যানাদার কাপল অফ আওয়ার্স ভেরি ইজিলি, বাট আমার মনে হয় ইট ওয়াজ এ ভেরি স্মুথ ডিসকাশনস। আমি যদি এখন সামারাইজ করি আমাদের যে ডিসকাশনটা হলো, শ্রদ্ধেয় অডিয়েন্স, যারা পলিসি মেকার্স, আমাদের বিজনেস কমিটি যারা আছেন, আমার স্টুডেন্টস, ওয়ার্কার্স, থ্যাঙ্কস ফর লিসেনিং টু আস। আমি যদি অল্প করে আমরা সামারাইজ করি যেটা আমরা ডিসকাশন করলাম আজকে, প্রথম পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ কিন্তু একটা জিনিস প্রমাণ করেছে, বিভিন্ন ক্রাইসিসে আমরা ভেঙে পড়ি নাই। আমাদের কিন্তু ফাইট ব্যাক করার একটা ক্যাপাসিটি আছে, এবং এটা আমরা বারবার এটা প্রমাণ করেছি। আমরা ব্যাংকিং ক্রাইসিসের সময় প্রমাণ করেছি, কোভিডের সময় প্রমাণ করেছি, আমরা ইউক্রেন ওয়ারের সময় প্রমাণ করেছি, এবং ইনশাল্লাহ আমরা যেভাবে ডিসকাশন করছি, আমাদের যদি গভর্নমেন্ট কালেকটিভলি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করে, আমরা এই ক্রাইসিসও ওভারকাম করতে পারবো। বাট এখানে সমস্যাটা বলবো না, আমাদের যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে এই ক্রাইসিস থেকে আমরা কী কী লার্নিং নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি, সো দ্যাট ইফ ইচ অ্যান্ড এভরি লার্নিং টিচেস আস সামথিং, সো ক্যান উই ইউটিলাইজ ফর বেটার অপরচুনিটি অ্যান্ড বেটার প্রিপেয়ারনেস ফর দ্য নেক্সট ক্রাইসিস। ক্রাইসিস আসবেই। কতগুলো আই হ্যাভ ফিউ টেকআউটস। একটা টেকআউট হচ্ছে যেটা শারিফ ভাই বলেছিলেন, সেটা হচ্ছে আমরা বারবার যদি প্রবলেম দিকে ফোকাস করি আমরা সলিউশন পাবো না। আমরা যদি বারবার খালি ফুয়েল ক্রাইসিসের কথা বলি উইদাউট কনসিডারিং অল আদার প্রবলেমস উই হ্যাভ হুইচ ইজ ইম্প্যাক্টিং ফুয়েল এফিসিয়েন্সি থেকে শুরু করে, ইউজেস থেকে শুরু করে আমাদের এক্সপোর্ট বা ট্রেড অ্যাক্টিভিটিস বা ইকোনমিক অ্যাক্টিভিটিস উইদিন দ্য কান্ট্রি, সেটা কিন্তু হ্যাম্পার করছে। সো আমরা বারবার ওদিকে ফোকাস করে এবং টাইম ওয়েস্ট না করে অন্যান্য প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। এবং লাস্টে যেটা আমাদেরকে মাসুর ভাই বারবার বলছিলেন যে আমরা গ্যাস আমাদের আছে, আমরা কিন্তু ডিল করছি না, 2012 সাল থেকে করা হচ্ছে না। এটারও কিন্তু উত্তর আমরা জানতে চাই, কারণ এতদিন ধরে গ্যাস ড্রিল না করলে এটার ইম্প্যাক্ট এখন আমরা সাফার করছি। ওটা যদি সাপ্লাই থাকতো আমাদের ইন্ডাস্ট্রিয়ালিজে অনেকের প্রবলেম সলভ হয়ে যেত। আমিও জানি, যেটা শারিফ ভাই এটা হাইলাইট করেছে, বিভিন্ন এক্সপোর্ট প্রসেসিং জোন আছে আমাদের, এটা কিন্তু হিউজ একটা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট। কিন্তু ওখানে যদি আমার গ্যাস না থাকে তখন কী হয়? আমি একটা এক্সপোর্ট প্রসেসিং জোনের কথা জানি, যেহেতু তারা গ্যাসের অ্যাজাম্পশন করে তারা শুরু করেছে, নাই বলে এখন LNG দিয়ে তারা সাপোর্ট করার চেষ্টা করছে। দ্যাট উইল বি ফার মোর কস্টলি এফার্ট। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের যেটা আমরা আই ফাউন্ড ইট ভেরি পজিটিভ, ডিসপাইট অল দিস ক্রাইসিস আমরা মনে করছি যে এক্সপোর্টে বড় ধরনের ইম্প্যাক্ট আসবে না। আমাদের যে রেজিলিয়েন্স, যেটা আমাদের বাইরেও দেখছে, এক্সটার্নাল ওয়ার্ল্ডও দেখছে, আমরা এই রেজিলিয়েন্সটা আবার ডেমনস্ট্রেট করব এবং আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ক্রাইসিস ইজ দেয়ার, বাট কালেকটিভলি আমরা যদি সবাই কাজ করি, সরকার, ব্যবসায়ী, বিভিন্ন চেম্বার এবং সাধারণ জনগণ, তাহলে কিন্তু কোনো সমস্যা না। সো লেটস ওয়ার্ক টুগেদার, ইনশাল্লাহ উইল ওভারকাম দিস ক্রাইসিস উইথ এ ফ্লাইং কালার। দিস ইজ BGMA podcast. I would request you to be informed, be engaged and help each other. ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।